আপনারা শুনছেন দ্য ডার্ক হর্সেস। আজকের গল্প মুখপুরি, লেখিকা সুদীপা হালদার। সঙ্গে থাকছি আমি অমিত এবং আমি সোমা। সিজন 3 এপিসোড 1। রান্নাঘর থেকে এক ঘটি জল খেয়ে আবার ফিরে আসে মুখপুরি। এ কেমন ছেলেকে বিয়ে করলো মুখপুরি? বাপের বাড়িতে ফিরে যাওয়ার মুখ নেই, এমনিতেই ওইখানে কেউ চায় না, তার উপর এই কেলেঙ্কারি হওয়ার পর তো আরোই দূর দূর করে তাড়াবে। মুখপুরির কোথাও যাওয়ার উপায় নেই, সব রাস্তা বন্ধ। মাথাটা ভারী হয়ে আসছে। না, আর ভেবে লাভ নেই। এখন পরীক্ষা নিয়ে আগে চিন্তা করতে হবে। পড়াশোনা বন্ধ করলে চলবে না, এই জন্যই বাড়ি থেকে বেরিয়ে এসেছে। সুতরাং পড়া বন্ধ কোনো অবস্থাতেই করবে না, যা হবে দেখা যাবে। মুখপুরি পড়তে বসে গেল। মানুষ ভাবে এক, হয় আর এক। পড়তে বসার সাথে সাথেই বিভাস আবার একটা কথা বলে বসল। এবার মুখপুরির মুখটা সত্যি শুকিয়ে গেল। মুখপুরি এবার কি বলবে? বিভাস যে জানতে চাইছে। মুখপুরির মনের ভয় মনেতেই চেপে রেখে বলল, কি বলছো তুমি? আরে শঙ্কর যে গয়নাটা দিল ওইটার কথা জিজ্ঞেস করছি, ওটা কোথায়? ওখানেই আছে। বলছি, শোনো না। কেন গো, কি করবে? না না, এমনিই জিজ্ঞেস করছিলাম। অনেক দাম হবে বলো? আমারও তো ধারণা নেই গো। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বাঁচা গেল, অল্পের ওপর দিয়ে মিটে গেছে। কিন্তু কেন ওই গয়নার খোঁজ করছে কে জানে। যাই হোক, মুখপুরি কিছুতেই ওই গয়না হাতছাড়া করবে না। মুখপুরি পড়ায় মন দেয়। পরীক্ষাও এসে গেছে। এই বিয়ে উপলক্ষে অনেক সময় নষ্ট হয়েছে। এখন নিজেকেও যেমন শান্ত থাকতে হবে, তেমনি বিভাসকেও শান্ত রাখতে হবে। কিন্তু বিভাস মুখ বন্ধ করবে তবে তো। হ্যাঁ গো, বলছি জয়ার বিয়েতে তোমাকে নিমন্ত্রণ করলো না কেন? মুখপুরি কথাটা শুনে যেমন খুশি হয়, আবার দুঃখও পায়। ছোড়দির বিয়ে শুনে মনটা ভালো খারাপ দুটোই হলো। সত্যি তো, মুখপুরিকে নিমন্ত্রণ করেনি। মুখপুরির বিয়ের জন্যই তো ছোড়দির বিয়ে আটকে ছিল। পাছে কেউ জিজ্ঞাসা করে মুখপুরি কে, তাই। মুখপুরি সব বোঝে। এই জন্যই তো অত তাড়াহুড়ো করে ওই বয়স্ক লোকটার সাথে বিয়ে ঠিক হয়েছিল। বিভাসের কথার কি উত্তর দেবে মুখপুরি? আমাকে করবে কেন? আমি তো ওই বাড়িতে এখন মৃত। পালিয়ে যাওয়া মেয়ের জন্য কোনো কিছু থাকে নাকি? বললেই হলো। হ্যাঁ, তোমার ভাগ তুমি ছাড়বে না। আচ্ছা, আমার আবার ভাগ কিসের? বারে বাবার সম্পত্তির। বোঝো অবস্থা। যে বাবা মেয়ে বলেই মানে না, তার সম্পত্তি আবার ভাগ থাকে নাকি যে মুখপুরি পাবে? তাছাড়া মুখপুরির টাকা পয়সার ওপর কোনোদিন কোনো লোভ ছিল না। দেখো, মেয়ের বিয়ে হয়ে গেলে বাবার সম্পত্তির ওপর কোনো অধিকার থাকে না। তুমি তো এটা জানো। শোনো, তুমি না নাও আমি নেব। জামাই হিসেবে আমার প্রাপ্য আমি নিয়েই ছাড়ব। আচ্ছা, এইসব কি বলছো? যা বলছি ঠিকই বলছি। বড় লোকের মেয়ে তুমি, তোমার ভাগ তুমি না চাও আমি নেব। বিভাসকে চিনতে খুব অসুবিধা হচ্ছে মুখপুরির। বিভাসের মনে এত লোভ কে জানতো? বাবা, বড় লোকের মেয়ে বিয়ে করেছে কি এমনি নাকি? হ্যাঁ, কোথায় পায়ের ওপর পা তুলে বসে খাবো তা নয়, বাড়িতে একটা বিয়ে গেল, কেউ নিমন্ত্রণ করতে এলো না। না নিমন্ত্রণ করলে কি জোর করে তুমি যাবে নাকি? হ্যাঁ, তাই যাব। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, শোনো আমার কথাটা। আমার পরীক্ষাটা শেষ হতে দাও লক্ষ্মীটি, তারপর দেখা যাবে। হ্যাঁ, সব কিছুতেই খালি পরীক্ষাকে সামনে নিয়ে এসে হাজির করো, চত্বর। এই কথা বলে বিভাস বেরিয়ে যায়। বাঁচা গেল, সামনে থেকে অন্তত গেল বিভাস। মুখপুরি এবার নিশ্চিন্তে পড়ায় মনোযোগ দিতে পারল। জয়ার বাসর রাত কেটে গিয়ে সকাল হলো। আচার বিচার যেন শেষই হতে চায় না। অবশেষে জয়ার শ্বশুরবাড়িতে যাওয়ার সময় হলো।
কান্নার রোল উঠল। জয়া খুব কান্নাকাটি করছে, কিন্তু মনে মনে ভাবছে কতক্ষণে এই বাড়ি থেকে বেরোবে। জয়ার সারা শরীরে গয়না ভর্তি। নতুন পুরানো গয়না মিলিয়ে জয়া বেশ ভারী হয়ে আছে। চোখের কাজল লেপটে গেছে, তুলি দিয়ে সাজানো মুখটা ঘেঁটে যাচ্ছে। সবাই মানা করছে কাঁদতে। জয়ার আরও খারাপ লাগছে দিদিটার জন্য। দিদি দেখতেই পারল না বিয়েটা। জয়াকে নিয়ে যাওয়ার জন্য ঘোড়ার গাড়ির ব্যবস্থা করেছিলেন ওর শ্বশুর মশাই। মনোরমা দেবী আদরের মেয়েকে বিদায় দিয়ে বড্ড কষ্ট পাচ্ছেন। বিশ্বম্ভর বাবু পুরুষ মানুষ, পুরুষ মানুষকে চোখের জল দেখাতে নেই। বিশ্বম্ভর বাবু জয়াকে আশীর্বাদ করে বুকে জড়িয়ে ধরেন। ছোটবেলায় এই বুকের ওপর জয়া কতবার হিসু হাগু করে ফেলেছিল। কন্যাদানের সময়তেও ভীষণ কষ্ট হচ্ছিল। যে মেয়েকে কোলে পিঠে করে এত বড় করা হলো, সেই মেয়েকে আর একজনের হাতে তুলে দিতে যে কি কষ্ট হয় তা শুধু মেয়ের বাপেরাই বোঝে। শঙ্কর ছোট বোন জয়াকে গাড়িতে তুলতে সাহায্য করে। এই সেই জয়া যে প্রতিটা খবর দেওয়ার জন্য লজেন্স নিত। জয়ার জন্য পকেটে সবসময় লজেন্স রাখতে হতো এই কারণে। ছোট থেকেই জয়া চঞ্চল, সবার আদরে আবদারে জয়া একটুতেই নিজের চাহিদা মিটিয়ে নিত। এমনকি এত রাগী বাবা পর্যন্ত জয়ার সমস্ত অন্যায় সহ্য করতেন। কুন্তির ওপর খাবার বায়না সব থেকে বেশি করত জয়া। সেই জয়া কত বড় হয়ে গেল, বিয়েটাও হয়ে গেল। শঙ্করের বেশ মন খারাপ। স্কুল থেকে ফিরে এসে জয়ার সঙ্গেই হাসি ঠাট্টায় সময় কেটে যেত। বিশু আর শঙ্করের এখন অনেক কাজ। জয়ার জিনিসপত্র পৌঁছে দিতে হবে। এই জিনিসগুলো আগেই গাড়িতে তোলার ব্যবস্থা করা হয়েছিল। বিশু খুব খেটেছে জয়ার বিয়েতে। এই প্রথম বিশু বাড়ির কোনো কাজে প্রথম থেকে শেষ পর্যন্ত ছিল। ছোট্ট বোনটার সাথে অনেকদিন কাছে বসে কথা হয়নি। কাজে এমন ব্যস্ত হয়ে পড়ল যে ঘরে কারুর সঙ্গে কোনো যোগাযোগ তেমন ছিলই না, খাওয়ার সময় খাওয়াটুকু ছাড়া। সেই বোনটার বিয়ে হয়ে গেল। বড় আফসোস হচ্ছে। কেন ওর সাথে আরও কথা বলল না? তাছাড়া প্রেয়শ্রীর যে কি হবে কে জানে। বেশ কয়েক মাস প্রেয়শ্রীকে ওইভাবে থাকতে হবে। হাসপাতালটাই প্রেয়শ্রীর এখন ঘর হবে। বাড়ির লোকজন অতিথির মতো যাওয়া আসা করবে। জয়া শ্বশুরবাড়িতে আসার পর সুকান্তর মা বরণ করলেন। সুকান্তর মা যখন বরণ করছিলেন তখনই জয়া শুনতে পেল পাশ থেকে কে যেন বলে উঠল, এই যে একেবারে ঝানু গো, কান্তর জন্য কি কচি মেয়ের অভাব ছিল? কথাটা শুনে জয়ার পা থেকে মাথা পর্যন্ত আগুন জ্বলে উঠল। জানতে ইচ্ছে করছে কে বলল কথাটা। আরেকজন কে যেন ধমক দিল সেই আগের মহিলাকে। তুমি চুপ করো তো পিসিমা। বউ ঘরে আসার সাথে সাথেই তুমি খুদ খুঁজতে বসে গেলে কেন? তোমার স্বভাব কি আর জীবনে যাবে না? দেখো তো বউ আমাদের কত সুন্দর দেখতে, সেটা তোমার নজরে আসলো না। তুই চুপ কর তুমি। আমি কি না দেখে কথা কইছি? জয়ার মনে ঝানু কথাটা কিন্তু গেঁথে গেল। এই কোন বাড়িতে এসে পৌঁছলো জয়া, যেখানে বউ দেখে প্রথমেই এমন কথা বলে? জয়ার আর একটুও ভালো লাগছিল না এই উলুধ্বনি আর বরণের রীতি রেওয়াজ। করতে হয় তাই করা। জয়ার হাতে আবার জ্যান্ত মাছ ধরিয়ে দিয়েছে। জয়া কোনোদিন জ্যান্ত মাছ ধরেছে নাকি? জয়া তো ওরে বাবারে বলে চিৎকার করে উঠল। সবার সে কি হাসাহাসি। শুধু তাই নয়, হাসির সাথে টিপ্পনিও ভেসে এলো। বাপের বাড়ি থেকে কিছুই শেখায়নি গো মেয়ে, বয়স তো তোমার ভালোই হয়েছে। জয়া অপ্রস্তুত। বিয়ের আগে কটা দিন একটু রান্নাঘরে নাড়াচাড়া করেছে মাত্র। জয়া কি পারবে নতুন সংসারে মানিয়ে নিতে? মুখপুরীর মনটা সত্যি খারাপ হয়ে গেল যখন শুনল ছর্দির বিয়ে হয়ে গেল। ওকে কেউ ডাকলো না, ওর কথা কেউ মনে করল না। এতটাই চক্ষুশূল ছিল ওদের কাছে। বিভাসকে কি করে বলবে ওই বাড়িতে ওর সাথে কি কি হয়েছিল? পড়া নিয়ে মুখপুরি কোনো আপোষ করতে রাজি নয়। এই পড়ার জন্যই ছোট বৌদির কাপড় না কেচে স্কুলে চলে গিয়েছিল মুখপুরি।
এই পড়ার জন্যই বাধ্য হয়ে পালিয়ে বিয়ে করা বিভাসকে। নইলে কাকেই বা বলবে আমাকে বিয়ে করবে? লোকে তো পাগল বলতো তাহলে। নেহাত বিভাস চেনা বলেই বলতে পেরেছে। পরীক্ষা শুরু হয়ে গেছে মুখপুরীর। সকালের রান্নাটা ভোর থাকতে উঠে সেরে নেয়। মুখপুরীর এখন অতটাও খেয়াল থাকে না ঘরে কি আছে কি নেই। রান্নাঘরে যা থাকে রান্না করে দেয়। তারপর পরীক্ষা দিয়ে এসে আবার পড়তে বসা। ঘরে ইলেকট্রিসিটি চলে এসেছে, তাই পড়তে কোনো অসুবিধা হয় না। রাতের রান্নায় বেশি সময় নেয় না, এক তরকারি ভাত করে দেয়। এমনও হয়েছে ভাত বসিয়ে পড়তে বসে ভাত গলে পায়েস হয়ে গেছে। বিভাস কেন যেন রাগ দেখালো না। অবশ্য রাগ দেখালে বিছানা গরম হবে না, সেটা বেশ ভালো করেই জানে বিভাস, তাই মুখপুরীকে রাগায় না। প্রত্যেক দিন রাতের বেলা মুখপুরীকে চাই। শরীর ছাড়া বিভাস যেন কিছুই বোঝে না। এই যে মুখপুরীর পড়ার কত চাপ, তার উপর সংসারের সব কাজ একার হাতে করা, সময় কতটা নষ্ট হয় সে খেয়াল বিভাস রাখে না। মুখপুরীর তো মাঝে মাঝে মনে হয় কলেজেই থেকে গেলে ভালো হয়, তাহলে পড়াটা ঠিকমতো করতে পারবে। ঘরে আসলেই একটানা কাজ করে যেতে হয়, কাজ যেন শেষ হতেই চায় না। তাছাড়া পরীক্ষা শেষ হলে যে মুখপুরীকে বাপের বাড়ি যেতে হবে, বিভাসকে কথা দেওয়া আছে, এটা কি আদৌ সম্ভব হবে? যদি বা বাড়িতে যায়, মুখপুরী জানে ওকে দূর দূর করে তাড়িয়ে দেবে মা। শুধু কি মা, বাবাও তো তাড়িয়ে দেবেন। ছোট বৌদি কম নাকি? আর বর্দা, সে তো শেষ কথা কবে বলেছে মনেই পড়ে না। শুধু কাজ করিয়ে নেওয়া ছাড়া আর কোনো সম্পর্ক ছিল না। ছোড়দা হয়তো কিছু বলবে না, ছোড়দা নিরপেক্ষ থাকতে ভালোবাসে। দুর্বল কি না, তাই বলে মুখপুরীর সাথও দেবে না। বিভাস না অপমানিত হয়। এর থেকে ভালো বিভাসকে নিয়ে না যাওয়া। আগে নিজে গিয়ে পরিস্থিতি দেখে তারপর চিন্তাভাবনা করা যাবে। এই সিদ্ধান্তটা বরং ভালো। যেভাবেই হোক বিভাসকে আটকাতে হবে। বিয়ে করেও ঝামেলা মুক্ত হলো না মুখপুরী। বিভাস যে এত লোভী জানলে কখনোই বিয়ে করতো না মুখপুরী। জয়াকে যখন সাজিয়ে গুছিয়ে বসানো হলো পালঙ্কের ওপর, তখন চারিদিকে কতগুলো কালো কালো বাচ্চা ছেলে মেয়ে ভিড় করে বসেছিল। জয়ার তো কালো রঙের কাউকে একদম ভালো লাগে না। মুখপুরীকে কি এই জন্যে কম জ্বালিয়েছে? মা যদি একবার মুখপুরী বলে ডাকতো, জয়া 10 বার ডাকতো। সেই সঙ্গে বাঁদরি, কয়লা, মুখ পোড়া হনুমান, যা মুখে আসতো বলতো। সুকান্তর গায়ের রং পরিষ্কার বলেই বিয়ে করেছে, তা না হলে অন্য কাউকে করতো যে ফর্সা। বাবার তো অনেক জানাশোনা ছিল। নেহাত জয়া নিজে জেদ করেছে বলে সুকান্তকে বিয়ে করেছে। সুকান্তর আছেটা কি? কিচ্ছু নেই। বাচ্চাগুলোকে তো যত দূরে বসতে বলে জয়া, ওরা ততটাই কোলের কাছে এসে বসে। বিরক্ত হলেও কিছু বলতে পারছে না জয়া। বাড়ি ভর্তি লোক, চুপ করে থাকাই শ্রেয়। জয়াকে এসে উপহার দিচ্ছে আর হাঁ করে চারিদিকে তাকিয়ে দেখছে সবাই। এখনো পর্যন্ত একটাও ভালো উপহার পেল না, না কোনো গয়না, না কোনো বেনারসি শাড়ি। এরা কি একেবারেই ভিখিরি? জয়ার গা ভর্তি গয়না, এরা যে কোনোদিন দেখেনি তা বেশ ভালোই বোঝা যাচ্ছে। হাতে, কানে, গলায়, এমনকি কোমরেও হাত বুলিয়ে দেখেছে সবাই। মুখগুলো একেবারে যেন রাজভোগ হয়ে গেছে। এরা কারা? সব কালো কালো বউ। এদের রূপ দেখে জয়ার যেন গা গুলিয়ে ওঠে। কি করে যে সুকান্তর গায়ের রং ফর্সা হলো কে জানে। বউগুলো এসে জয়ার গায়ের গহনা যখন দেখছে, তখন জয়ার গায়ে ওদের একটু হলেও ছোঁয়া লাগছে। জয়ার গাটা ঘিন ঘিন করে ওঠে। কোনো রকমে আজকের রাতটা কাটলে হয়, তারপর এদের আর মুখদর্শন করবে না। এমনিতেই জয়া শ্বশুরবাড়িতে এসেই যা অভ্যর্থনা পেল সারা জীবন মনে রাখবে। হে আর এমন কি, এখনো তো বাকি আছে, সবে তো শুরু হলো। বিশ্বম্ভরবাবু যা জিনিসপত্র পাঠিয়েছেন, গাড়ি যেন খালি হতেই চায় না। সেই সব দেখে সুকান্তর আত্মীয় স্বজন একেবারে তো হাঁ হয়ে গেছে। ওদের তো প্রায় কিছুই নেই, সেখানে জয়ার জিনিসপত্রে ঘর ভরে গেছে। এমনকি অতিথি এসে বসবে বলে কতগুলো সুন্দর নকশা করা গদি দেওয়া চেয়ারও পাঠিয়েছেন। সুকান্তের বাবার জন্য আরাম কেদারা পাঠিয়েছেন, আর তত্ত্বের সাথে সুকান্তের মায়ের জন্য একটা সোনার গলার হার প্রায় পেট
পর্যন্ত দেওয়া হয়েছে। এরপরেও সুকান্ত ফুলশয্যায় ঘরের দরজা বন্ধ করেই জয়াকে বলে, তোমার বাবার কি কোনো কাণ্ডজ্ঞান নেই? বাবার সম্পর্কে সুকান্তের মুখে এইসব কথা শুনে জয়ার মাথা গরম হয়ে যায়। তবুও নতুন বাড়িতে নিজেকে সংযত রেখে সুকান্তকে জিজ্ঞেস করে, এইভাবে কথা বলছো কেন? আমার বাবা বয়োজ্যেষ্ঠ হন, একটু ভালো করে সম্মান দিয়ে কথা বলো। আরে বাবা, রাগ করছো কেন? রাগ করছো কেন? আমি বলতে চাইছি, এইসব পালঙ্ক আজকাল চলে নাকি? এখন কত নতুনত্ব সব আসবাবপত্র পাওয়া যাচ্ছে, দিলে সেগুলোই দিতে পারতেন। কোনোদিনও দেখেছো এগুলো তোমাদের আছে? জয়া যে এইভাবে মুখের ওপর সত্যি কথা বলবে বুঝতে পারেনি সুকান্ত। সুকান্ত আর জবাব দিতে পারে না, আমতা আমতা করে বলে, না মানে ওটা বলতে চাইনি, বলছিলাম যে দিলেন যখন তখন আধুনিক কিছু দিতে পারতেন, এটাই বলতে চাইছিলাম আর কি। কথাটা তোমার মুখে তখনই মানাতো যদি তোমাদের ঘরে থাকতো, তোমাদের আর আছেটা কি? জয়ার সপাট জবাবে সুকান্তের মুখ বন্ধ হয়ে যায়। জয়া তো আরো কথা বলতে চেয়েছিল, তা হলো, কোনো রকমে তো একটা ঘর খাড়া করেছে তোমার বাবা, ভিতরে তো কিচ্ছু নেই। ঘরে জিনিসপত্র বলতে ওই একটা চৌকি আর একটা ওই গোটা কতক ট্রাঙ্ক আর ওই একটা আলনা, এই নিয়ে আমার বাবার দেওয়া জিনিসপত্রের সম্পর্কে কথা বলতে আসো? বিয়ের পর তোমাদের বাড়িতে যেদিকে তাকাবো সব আমার বাবার দেওয়া জিনিস, বুঝেছো? নিজে ভিখিরি হয়ে আমার বাবার দেওয়া জিনিসের খুঁত ধরতে লজ্জা করে না? তোমার ওই আত্মীয় স্বজনের পেটে কতটা বিদ্যে আছে সেটা তো আমারও সন্দেহ আছে। যত সব অশিক্ষিতের দল, আবার বড় বড় কথা। জয়া চেপে গেল। প্রথমেই এত কথা বলা ভালো না, মা বলে দিয়েছে এখানে এসে শান্তশিষ্ট থাকতে, যেন সবাই ভালো বউ বলে। আচ্ছা, জয়া পারবে তো এত অভিনয় করতে? সুকান্তের বেফাঁস মন্তব্যে জয়া রেগে গেছে। এখন জয়াকে শান্ত করতে হবে। এমনিতেই জয়াকে দেখে আজ অনেকেই খুব সুন্দরী বলেছে, আবার শেষে একটা কথাও কিন্তু জুড়ে দিয়েছে। সবার ওই এক কথা, মেয়ের বয়স বড্ড বেশি লাগছে। আবার কেউ কেউ তো সুকান্তের থেকেও বড় বলেছে, সেটা অবশ্য একেবারেও মিথ্যে তাও না, কারণ জয়া তো দু একবার সত্যি তো ফেল করেছে ক্লাসে, যদিও সেটা সুকান্ত জানে না। সুকান্ত এক দৃষ্টে তাকিয়ে থাকে জয়ার দিকে, আর কোনো কথা বলবে না। এখন শুধু আদর হবে। সুকান্ত কিছুই করে না, শুধু তাকিয়ে থাকে। জয়া চুপচাপ বসে আছে, মাথা তুলে দুবার তাকালো। দুবারই দেখে সুকান্ত কেমন ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে আছে, কি যেন বলতে চাইছে। জয়ার রাগ যতটা হয়েছিল সুকান্তের কথা শুনে, এখন ততটাই কমে গেছে। সুকান্তর চোখের দিকে জয়া তাকায় না, ওই চোখ এখন অন্য কথা বলছে। জয়ার খুব ইচ্ছে করছে সুকান্ত ওর কাছে আসুক, কিন্তু সুকান্ত কিছুই করছে না, শুধুই তাকিয়ে আছে। আশ্চর্য, এইভাবে কতক্ষণ একটা মানুষ তাকিয়ে থাকে? জয়া চাইছে সুকান্ত ওকে আদর করুক। মনে মনে জয়া ডাকছে, সুকান্ত এসো, আমাকে স্পর্শ করো। এই দিনটার জন্যই আমি এত বছর অপেক্ষা করছি, আর অপেক্ষা সহ্য হচ্ছে না। জয়া অধৈর্য হয়ে ওঠে, একটু নড়াচড়া করে। সারা শরীর সুকান্তকে চাইছে, লোমগুলো কেমন উত্তেজনায় খাড়া হয়ে আছে। আর সহ্য করা যাচ্ছে না, এখন ঘরে শুধু ওরা দুজন। জয়া আড়মোড়া ভাঙে। সুকান্ত উঠে গিয়ে লাইটটা অফ করে দেয়। তারপরেই পালঙ্কের নিচ থেকে হিড় হিড় করে টেনে বার করলো ওর পিস্তুত বোন আর বোনের বন্ধুকে। এই, তোরা এখানে কি করছিস? জয়া তো চমকে যায়। আকস্মিক পালঙ্কের নিচ থেকে দুজন বেরোলো, মানে ওরা সব কথা শুনেছে। তোরা কি ভেবেছিস আমি টের পাবো না? শোন, তোরা চলিস ডালে ডালে আর আমি চলি পাতায় পাতায়, বুঝলি? তুই কি করে বুঝলি রে? কি করে আবার? তোরা যে কত ভালো সেটা তো আমার বেশ ভালো করেই জানা আছে। তোদের বেশ জমবে রে দাদা। এই, বেরো বলছি, অনেকক্ষণ তোদের সহ্য করেছি, যা যা। তাড়াচ্ছিস কেন? এই তো এবার খেলা শুরু হবে। বৌদি, জিততে তোমাকেই হবে কিন্তু। তবে রে। এরপরেই ওরা দরজা খুলে পালায়। সুকান্ত আবার দরজা বন্ধ করে।
ভাগ্যিস ওদের মধ্যে কোনো শারীরিক সম্পর্ক এখনো হয়নি। ইস, কি লজ্জার কথা! এরা কেমন মানুষ? ফুলশয্যাতেও কোনো রকম একসাথে থাকতে দেবে না। একটুও টের পায়নি জয়া। কি সাংঘাতিক! সুকান্ত এবার সারা ঘর ভালো করে দেখে নিয়ে জানালা পর্যন্ত বন্ধ করে দেয়। কোনো বিশ্বাস নেই এদের। হয়তো রাতের অন্ধকারে জানালার পর্দা তুলে দেখছে। খুব দুষ্টু এরা, কিছুতেই শান্তিতে থাকতে দেবে না। দরজা বন্ধ করার সাথে সাথে দুবার টোকা পড়ে গেছে। এই হবে সারা রাত। কি আর করা যাবে? সুকান্ত নিজেও তো এইরকম অনেক দাদাদের বিয়েতে দুষ্টুমি করেছে। এখন ওর বিয়েতে এইসব হবে না, তাই কি হয়? জয়া আর নিজেকে সংযত রাখতে পারল না। সুকান্তের সব কিছু দেখা শেষ হওয়া মাত্রই জয়া পিছন থেকে এসে সুকান্তকে জাপটে ধরে। সুকান্ত চমকে ওঠে। সুকান্ত কোনো মহাপুরুষ নয়। একজন পূর্ণবয়স্ক পুরুষের পিছনে একজন মহিলা যদি এই রকম গায়ের সাথে লেপ্টে থাকে, সে কি আর তখন ঠিক থাকে? সুকান্তের অবস্থাও ঠিক তাই হলো। খুব ক্ষিপ্র গতিতে জয়ার থেকে নিজেকে মুক্ত করে নিয়ে জয়াকে বুকের মধ্যে মিশিয়ে নিল। জয়া যেন কাঁপছে। কামের আগুনে সুকান্তের গা গরম হয়ে ওঠে। জয়াকে জড়িয়ে ধরে সারা মুখে চুমু দিতে দিতে আস্তে আস্তে জয়াকে পালঙ্কের দিকে নিয়ে যেতে থাকে। জয়া আর পারছে না। সুকান্তের পাঞ্জাবি খুলে দেয়, ভিতরের গেঞ্জিটাও খুলে ফেলে। খালি গায়ে সুকান্তকে পেয়ে জয়া যেন আরো বেশি কামুক হয়ে ওঠে। জয়া এত গয়না পরে আছে, সুকান্ত কিছুই ঠিক করে করতে পারছে না। গয়নার আওয়াজ নিস্তব্ধ রাতে বড্ড বেশি শোনা যাচ্ছে। জয়ার কানে ফিসফিস করে সুকান্ত বলে ওঠে, শোনো, আগে গয়না খোলো, আওয়াজ হচ্ছে। আচ্ছা। মাথা থেকে পা পর্যন্ত গয়নায় মোড়া জয়া। একটা করে জয়া গয়না খুলছে আর একটা করে চুমু দিচ্ছে সুকান্তকে। ধীরে ধীরে সব গয়না অবশেষে খোলা হলো। গয়নাগুলো রাখতে যেটুকু সময় লাগলো, সুকান্ত আর সময় নষ্ট করল না। জয়াকে মুহূর্তের মধ্যে সম্পূর্ণ উন্মুক্ত করে বিছানায় ফেলে ওর ওপর ঝাঁপিয়ে পড়ে। জয়া কিছুতেই সুকান্তকে ছাড়ে না। যতক্ষণ না নিজে পরিতৃপ্ত হচ্ছে, ততক্ষণ সুকান্তকে আঁকড়ে ধরে রইল। সুকান্ত যত না জয়াকে তৃপ্তি দিচ্ছে, তার থেকে বেশি জয়া সমান তালে সুকান্তকে তৃপ্তি দিচ্ছে। শরীরের সাথে শরীর মিশিয়ে পালঙ্কে উথাল পাথাল ঝড় উঠেছে। কোথায় যে কার পোশাক আছে কেউ জানে না। জয়া উত্তেজিত হয়ে সুকান্তকে কামড়াতে থাকে। মাথার চুল আঁকড়ে ধরে সুকান্তের ঠোঁটটা একেবারে কামড়ে ধরে। জয়া যে কামনায় পিপাসার্ত তা বেশ বোঝা যাচ্ছে। সুকান্ত আর দেরি করে না। জয়ার কামনা মেটানোর জন্য উপযুক্ত কাজ করতে পিছপা হয় না। প্রতিটা আঘাতে জয়াকে আনন্দ দিতে থাকে। জয়ার মুখটা চেপে ধরে সুকান্ত, পাছে জয়ার গোঙানির আওয়াজ বাইরে না যায়। সুকান্ত, আরো বেশি করে আমাকে আঘাত করো। আজ আমাকে আঘাত করে শেষ করে দাও। জয়ার কথায় আরো উৎসাহ পায় সুকান্ত। অবশেষে দুটো শরীর ক্লান্ত হল। জয়ার অনাবৃত শরীরে আদর করতে থাকে সুকান্ত। সুকান্তের সঙ্গে মিলনে জয়া আজ তৃপ্তি পেল। এমন শারীরিক তৃপ্তি জয়ার রোজ চাই। সুকান্তের শরীরে শরীর মিশিয়ে জয়া বিড়বিড় করতে করতে ঘুমিয়ে পড়ে। সুকান্ত কান পেতে শুনে জয়া কি বলছে। সুকান্ত, তুমি শুধু আমার, তুমি শুধু আমার। এই কথাটাই বারবার বলছে জয়া। জয়া আজ কুমারিত্ব হারালো ওর প্রিয় মানুষের কাছে, যাকে পাওয়ার জন্য ঘর থেকে পালাতেও দ্বিধা বোধ করেনি। জয়ার হাতের মুঠোয় আজ কত যে সুকান্তের চুল লেগে আছে তা বলার নয়। জয়ার যে এত উত্তেজনা আছে আগে বোঝাই যায়নি। অথচ এই জয়াই বিয়ের আগে সুকান্তকে একটুও স্পর্শ করতে দেয়নি। এখন বোঝা যাচ্ছে কেন দেয়নি। সুকান্ত জয়ার মাথায় বিলি কেটে জয়াকে ঘুম পাড়িয়ে দেয়। পরীক্ষায় একবার বসে গেলে মুখপুরীর আর কিছুই মনে থাকে না। তখন ওর একটাই উদ্দেশ্য থাকে, পরীক্ষাটা যেন ভালো হয়। মুখপুরী কাউকে কিচ্ছু জিজ্ঞাসা করে না। ওর মনে হয় জিজ্ঞাসা করলে সময় নষ্ট হবে।
তার উপর যদি জিজ্ঞাসা করতে হয় তাহলে তার উত্তরের অপেক্ষায় থাকতে হয়। অবশ্য মুখপুরীকে কোনোদিন কারোর উত্তরের অপেক্ষায় থাকতে হয়নি। পড়াশোনা যে সত্যিকারের ভালোবাসে সে একমাত্র বোঝে এর আকর্ষণ। মুখপুরীকে এখনো পর্যন্ত পড়াশোনা নিয়ে কেউ থামাতে পারেনি, আর ও থামবেও না। মুখপুরী এই কদিনের মধ্যেই বুঝতে পেরেছে বিভাস মোটেও সুবিধের ব্যক্তি নয়। ওর মধ্যে স্বচ্ছতা অনেকটাই কম। সবকিছু কেমন ধোঁয়াশা। না কাজের কোনো ঠিকানা আছে, না আয় করার কোনো নির্দিষ্ট সময় আছে। ভগবান জানেন ও কি পর্যবেক্ষণ করে, কোনো কথাই পরিষ্কারভাবে বলে না। কীরকম যে আয় করার ধরন মুখপুরী আজও সেটা বুঝল না। সবসময় মনের মধ্যে একটা টাকার খিদে কাজ করে। কখনো কখনো এমনও হয়েছে সংসারে এক পয়সাও নেই, তখন কিছু আনতে বললেই রেগে যায়। রোজ এক কথা জিজ্ঞেস করে, কবে পরীক্ষা শেষ হবে? মুখপুরী নিজেও বিরক্ত হয়ে গেছে। ভয় হচ্ছে বিভাস যদি শ্বশুরবাড়ি থেকে কিছু না পায় তাহলে ওর কি হবে। বিভাস ওকে আর থাকতে দেবে এখানে? মুখপুরী তখন কোথায় যাবে? বন্ধু দিদার কাছে তো এখনো যেতে পারল না। মুখপুরী ঠিক করেছে পরীক্ষার শেষ দিন বন্ধু দিদার বাড়িতে যাবে। এতে যা হওয়ার হবে। দেখতে দেখতে মুখপুরীর পরীক্ষা শেষ হলো। এই কদিনে পরীক্ষার চাপেই হোক আর বিভাসের চিন্তায় হোক, মুখপুরীকে দেখে মনেই হয় না নতুন বিয়ে হয়েছে। কেমন যেন শরীরের জেল্লা কমে গেছে। অতিরিক্ত মানসিক চাপে বা সংসারের খাটাখাটনিতে শরীরের সেই বাঁধনটাই যেন নেই। মনের মধ্যে আনন্দ থাকলে শরীর এমনিতেই ভালো থাকে, আর মন ভালো থাকলেই শরীরটাও ভালো থাকে। মুখপুরী আনন্দ পায় পড়াশোনা করে। তখন আর মনে পড়ে না বিভাসের ব্যবহার, বিভাসের দৈন্যতা আর বিভাসকে দেবা প্রতিশ্রুতি। পরীক্ষা তো শেষ হয়েছে, এইবার যে নিজের কাছে দেবা প্রতিশ্রুতি মতো বন্ধু দিদার বাড়িতে আজ যাবে মুখপুরী। কলেজ থেকে বেরিয়ে মনে মনে খুব প্র্যাকটিস করে কিভাবে বন্ধু দিদাকে ভোলাবে। বিয়ের কথা একদম বলেনি বলে হয়তো মন খারাপ করবেই করবে বন্ধু দিদা, কিন্তু উপায় তো ছিল না। মুখপুরী তো নিরুপায় হয়ে বিয়ে করতে বাধ্য হয়েছে। হয়তো বন্ধু দিদা দুঃখ করবেন, তাকে বললে হয়তো তিনি কিছু একটা ব্যবস্থা করতেন। কিছু কিছু কথা আবার কাউকে বলা যায় না, মনে হয় যেন প্রয়োজনে কাজে লাগানো হচ্ছে। মুখপুরী শুধুমাত্র কুন্তী মায়ের কাছেই সবচেয়ে সহজে সবকিছু বলতে পারত। কুন্তীর কথা মনে পড়লেই বুকের ভিতর থেকে চাপা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে মুখপুরীর। এখনো যে বুকের ভিতরটা ফাঁকা লাগে। বন্ধু দিদার কাছে গেলে সেটা একটু ভরাট হয়। বন্ধু দিদার কাজ ঘেঁষে বসে থাকে, নাক টেনে গন্ধ নেয় শুধুমাত্র কুন্তী মায়ের অনুভবটা পাওয়ার জন্য। মুখপুরী বাস থেকে নামতে পারল না। এত কিছু মনে মনে ঠিক করে নিলেও পারল না বাস থেকে নেমে বন্ধু দিদার মুখোমুখি হতে। তার জন্য অবশ্য নিজের কাছে নিজেই একটা ভালো কারণ বুঝিয়ে নিল। কি না, প্রথম দিন আসবে বলে কথা। মনের মধ্যে একটা কিন্তু চলে আসে। একটু সাজুগুজু না করে গেলে হয়? কলেজ থেকে গেলে মনে হবে একটা পেতনি এলো বুঝি। তার থেকে বরং পরের দিন আসবে। কি পরে আসবে মনে মনে সেটাও ঠিক করে নিল। আর হাতে এক প্যাকেট মিষ্টি তো থাকবেই। মুখপুরী নিজের সিদ্ধান্তে বেশ খুশি মনে হলো। মুখপুরী বাড়ি ফিরে সংসারে মন দিল। ঘরে কি কি নেই আগে তার একটা তালিকা তৈরি করল। এতদিন পরীক্ষা চলছিল বলে কোনো দিকে ভালো করে খেয়াল করতে পারেনি। বিভাস আসার আগে ঘরদোর আরও একটু ভালো করে পরিষ্কার করে দেয়। রোজই তো করত, কিন্তু তাড়াহুড়ো করে। তারপর ভালো করে স্নান করে নিজেকে ঝরঝরে করে নিল। সন্ধ্যায় প্রদীপ ধরিয়ে ঝটপট রান্নাটা সেরে নিল। রান্না করতে গিয়ে রোজ খেয়াল করে চালের জায়গায় রাখা ছোড়দার দেওয়া হাড়ের পুঁটুলিটা ঠিক আছে কিনা। সব কিছু হয়ে যাবার পর মুখপুরীর শরীর জুড়ে ঘুম চলে এলো। এতদিনের পরীক্ষার মানসিক চাপে ঘুমটাও ভালো করে হতো না, তাই পরীক্ষা শেষ হতেই চাপটা কমে যায়। তাই দু চোখ জুড়ে ঘুম চলে আসে। মা, আমি কি তোমার কেউ না? কেন রে? তুই তো আমার সব থেকে লক্ষ্মী মেয়ে। তাহলে ছোড়দির বিয়েতে আমাকে ডাকলে না কেন?
ঘরের মেয়েকে কেউ নিমন্ত্রণ করে ডাকে নাকি? মা, আমি তো এখন মেয়ে নই, বিভাসের স্ত্রী। জানি তো, বিভাস খুব ভালো ছেলে। হ্যাঁ মা, খুব ভালো। তবে তোমাদের কাছে ওর একটা আবদার আছে। ও তো ঘরের ছেলে, ওর তো আবদার থাকতেই পারে। তা কি আবদার শুনি? বর্দি ছর্দির জামাই যা পেয়েছে, বিভাসকেও তাই দেওয়া হোক। আচ্ছা বেশ, তাই হবে। আলো, এই আলো। এই আলো? মা, তুমি আমাকে আলো বলে ডাকছো? আরে মা ডাকছে না, আমি ডাকছি। আলো? এবার নিজের নামটা বেশ জোরে শুনতে পেল মুখপুরি। চোখ খুলে তাকাতেই দেখে ঘরের পরিবেশ কেমন পাল্টে গেছে। মুখের সামনে উস্কো খুস্কো মাথা নিয়ে মুখের ওপর ঝুঁকে পড়া বিভাসের মুখ দেখে আঁতকে ওঠে মুখপুরি। ও মা গো, ও বাবা গো, কে কে আপনি? আরে আমি বিভাস। চোখ কুঁচকে ভালো করে তাকিয়ে দেখে সত্যি বিভাস। হে কি, এমন চেহারা কেন তোমার? কি হয়েছে? শোনো না, বলছি তোমার কাছে কিছু টাকা হবে? টাকা? আমার কাছে? হ্যাঁ। কিন্তু আমি টাকা পাবো কোথায়? কেন, বলছি সংসারের জন্য টাকা রাখুনি? সেটাও তো তুমি কাল নিয়ে নিলে। যদিও কথাটা পুরো সত্যি বলল না মুখপুরি। পুরো টাকা দিলে সংসার চলবে কি করে? তাছাড়া কলেজে তো হেঁটে যাওয়া যাবে না। মুখপুরির কথায় বিভাস রেগে যায়। মাগি, কলেজে যাওয়ার টাকা নেই, সেটাই দে। এটা কি বলল বিভাস? এই প্রথম বিভাসের মুখে তুই তোকারি শুনল মুখপুরি। বিভাসের কথার উত্তরে বাধ্য হয়ে মিথ্যে কথা বলতে যাবে, বিভাস প্রায় দৌড়ে গিয়ে মুখপুরির ব্যাগ ঘাঁটতে লাগলো। সেখান থেকে যা পেল কুড়িয়ে নিয়ে আবার ঘর থেকে ছুটে বেরিয়ে গেল। ঝড়ের মতো এলো আর ঝড়ের মতোই বেরিয়ে গেল। দেখলে মনে হবে যেন একটা পাগল। বিভাসকে এইভাবে দেখে মুখপুরি সত্যি ভয় পেয়ে গেল। কিছুই বুঝতে পারছে না এরপর কি হবে, বিভাসের কি হয়েছে। গেটের ঘটাং ঘটাং আওয়াজে ঘুম ভেঙে যায় জয়া। স্বাভাবিকভাবেই প্রথমে বুঝতে পারে না কোথা থেকে শব্দটা আসছে। ঘুমের ঘোর কেটে যেতেই যখন বুঝতে পারে ঘর থেকে বাইরে যাওয়ার গেট থেকে এই আওয়াজ আসছে, ভীষণ বিরক্ত হলো জয়া। সুকান্তকে ঠেলা দিয়ে ডাকে। শুনছো, এত জোরে গেটের আওয়াজ আসছে কেন? দেখো না গিয়ে কি ব্যাপার। সুকান্ত পাশ ফিরে শুয়ে পড়ে। আবার আওয়াজ হতেই জয়া আগের থেকে বেশি জোরে ধাক্কা মারে সুকান্তকে। কি হলো? উঠে একটু দেখো কি হলো। দেখছি। এবারে সুকান্তকে উঠতেই হলো। সত্যি তো, এত জোরে আওয়াজ আসছে কোথা থেকে? সুকান্ত বিছানা ছেড়ে উঠে কোমরের লুঙ্গিটা ভালো করে জড়িয়ে গিঁট বেঁধে নেয়। তারপর দরজা খুলে বাইরে বেরিয়ে আসে। সুকান্তকে বাইরে আসতে দেখেই সুকান্তের মা ইরা দেবী বলে উঠলেন, কি রে, মহারানী উঠেছে নাকি আরো জোরে জোরে গেট নাড়তে হবে? আহ মা, আস্তে কথা বলো। ওর নাম জয়া, মহারানী না। হ্যাঁ হ্যাঁ জানি, ওর নাম জয়া। তা ওই জয়া মহারানী উঠেছে নাকি আরো জোরে জোরে গেটটা নাড়তে হবে? এইসব কি করছো মা? তুমি ইচ্ছে করে গেটে আওয়াজ করছো? হ্যাঁ করছি। বেলা কত হলো সেটা খেয়াল আছে? প্রথম দিন কোথায় ঘুম থেকে উঠে আগে উঠে কাজ সেরে রাখবে তা নয়, শ্বশুর মশাইকে চা জল খাবার বানিয়ে দেবে, তা না করে পড়ে পড়ে ঘুমোচ্ছে। মা বলছি, ওকে একটু সময় দাও, ও সব ঠিক করবে। দেখো। কি সময়? বয়স তো কম হয়নি বাছা, আর কত সময় লাগবে? একটা আধবুড়ো মেয়ে কপালে জুটবে কে জানতো? মা আস্তে কথা বলো, ও জিগেই আছে। পাঠিয়ে দিচ্ছি এখনই। আর কোনোদিন গেট ধরে ঝাঁকুনি দেবে না। ঠিক সময় না উঠলে ঝাঁকুনি তো দিতেই হবে বাবা। উফ, এতে যে আমার অসুবিধা হয় বোঝো না? কেন কেন তোর অসুবিধাটা হয় কেন? কই, তুই তো আগে কখনো এই রকম পড়ে পড়ে ঘুমাতিস না। মা,
এই নিয়ে আমি তোমার সঙ্গে পরে কথা বলবো। ঠিক আছে, এখন ওকে পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ তাই যা, ওই মহারানীকে পাঠিয়ে দিয়ে আমায় উদ্ধার কর। আহ মা! সুকান্ত বলে তো গেল পাঠিয়ে দিচ্ছে, কিন্তু জয়াকে বলবে কি করে এই কথা, সেটাই সে মনে মনে ভাবছে। মা যে এমন গেট ধরে ঝাঁকুনি দিয়ে জয়াকে ডাকবেন, এই কথা স্বপ্নেও ভাবতে পারিনি সুকান্ত। জয়া এমনিতেই বিরক্ত এই আওয়াজে ঘুম ভেঙেছে বলে, তার ওপর বলতে হবে মা ডাকছে। কি জানি কি বলে বসে। সুকান্ত ঘরে গিয়ে দেখে জয়া আবার ঘুমিয়ে পড়েছে, গায়ে শাড়িটা শুধু ফেলে রেখেছে। সুকান্ত মুগ্ধ হয়ে দেখে জয়ার সৌন্দর্য, কিন্তু শুধু মুগ্ধ হলে কি কাজ হবে? শরীরের যে অন্য কথা বলছে। সুকান্ত নিজেকে আর সংযত করে রাখতে পারল না। পালঙ্কের কাছে এসে সমস্ত শরীরের রোম একেবারে দাঁড়িয়ে গেছে। এই আকর্ষণ সামলানো যায় না। মুখটা নামিয়ে আনল জয়ার মুখের কাছে। জয়াকে একটা চুমু দিতেই জয়া আধো ঘুমে সুকান্তকে জড়িয়ে ধরে। জয়ার স্পর্শ পেতেই সুকান্ত ধীরে ধীরে ডুব দিতে থাকে জয়ার শরীরের মধ্যে। রইল পড়ে মায়ের আদেশ। এখন সুকান্ত আদরে ভালোবাসায় ভরিয়ে দিতে ব্যস্ত। জয়াও সুকান্তকে ফিরিয়ে দেয় না। আবার ব্যথা, আবার সুখানুভূতি, এক অনন্য অনুভূতি। সারা শরীর জুড়ে এই আবেদন। শরীরের প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে জেগে উঠেছে এক অদ্ভুত উন্মাদনা। মনে হচ্ছে সুকান্তের প্রতিটা স্পর্শ, প্রতিটা ব্যথা পাওয়ার জন্যে শরীরটা উন্মুখ হয়ে আছে। পালঙ্কে আবার ঝড় উঠেছে। এটা সহজে থামার নয়। যতক্ষণ না জয়া নিজে তৃপ্তি পাচ্ছে, ততক্ষণ সুকান্তের মুক্তি নেই। শারীরিক সম্পর্কটাই এমন যে একবার শুরু হলে জগৎ সংসার সবাই ভুলে যায়। জয়া কামড়ে ধরে সুকান্তের ঠোঁট। সুকান্ত ওর শরীরের নিচে জয়াকে সম্পূর্ণ ঢেকে দেয়। মিলনের শেষের দিকে তখন জয়া পরিতৃপ্ত। এমন সময় আবার আওয়াজ। সুকান্ত ছিটকে উঠে পড়ে। ঘড়ির দিকে তাকিয়ে মিথ্যে অভিনয় করে বলে, ইস, বড্ড দেরি হয়ে গেল। এই তুমি তাড়াতাড়ি শাড়ি পরে নাও, মা তোমাকে ডাকছে। কিন্তু জয়া বিছানায় পড়ে থাকে। ওর শরীর চাইছে সুকান্ত ওকে আরও কিছুক্ষণ আদর করুক। শরীর জুড়ে এই সুখানুভূতি নষ্ট করতে চায় না। দুই হাত বাড়িয়ে দেয় সুকান্তের দিকে। সুকান্তকে আরও কিছুক্ষণ জড়াজড়ি করে শুয়ে থাকার ইচ্ছা। সুকান্ত জয়ার কাছে গিয়ে জয়াকে জড়িয়ে ধরে। জয়াকে ফেরাতে পারে না। ওদিকে গেটের শব্দ ক্রমশ বাড়ছে। সুকান্ত কিছুক্ষণ জড়িয়ে ধরে খুব কোমল স্বরে যেন জয়ার অনুমতি নিচ্ছে, এইভাবে বলে, এই শোনা, বলছি উঠবে না? মা ডাকছে, শোনো না, আবার হবে দুপুরে। ঠিক তো? আচ্ছা। আদুরে গলায় জয়া কথা বলে। ততক্ষণে কোনো এক প্রতিবেশীর গলার আওয়াজ পাওয়া যাচ্ছে। ও দিদি, কান তো একেবারে পাকাপোক্ত বউ নিয়ে এসে ভালো করেছে। কিছুই তো শেখাতে হবে না দেখছি। হ্যাঁ গো দিদি, সেই জন্যই তো ওই ছেলে এখনো কোল থেকে বেরোতে পারলো না। সে কি কথা, এখনো বউ ওঠেনি? উঠলে কি আর আমাকে রান্নাঘরে ঢুকতে হতো? মহারানীর তো সময় হয়নি এখনো ওঠার। এখন থেকেই সামলাও, পরে টের পাবে যখন ওই ছেলে হাতছাড়া হয়ে যাবে। আমার তো মনে হয় ছেলেকে বশ করেছে। ডাকতে গিয়ে এত সময় লাগে। পড়তো আমার শাশুড়ির পাল্লায়, তাহলে বুঝতে পারতো ওই বউ হওয়ার জ্বালা। ছোট ঘরে সব কথাবার্তাই শোনা যায়। জয়া, সুকান্ত সব কিছুই শুনতে পেল। জয়া সুকান্তের মুখের দিকে তাকালে সুকান্ত বুঝে উঠতে পারে না কি বলবে। ওদিকে কথাবার্তা চলতেই থাকে। ইরা দেবীর দুঃখ উপচে পড়ছে। বড় লোকের মেয়ে এনে কি বিপদেই না পড়েছি। মনে হচ্ছে যেন আমি ওর গোলাম হয়ে থাকবো। কথাটা শেষ হওয়া মাত্রই জয়া দরজা খোলে। জয়াকে দেখে ইরা দেবী মুখে কুলুপ আঁটেন। অনেকক্ষণ পরনিন্দা পরচর্চা করেছেন, আর নয়। জয়াকে দেখে প্রতিবেশীও উঠে পড়েন। আগ বাড়িয়ে দুটো কথা না বললেই নয়, তাই বললেন, কি গো বৌমা, ভালো আছো তো? হ্যাঁ, একটু সকাল সকাল উঠে শাশুড়ির হাতে কাজ করে দিও। জয়া এবারে শুধু মাথা নাড়ল।
কোনো উত্তর দেওয়ার প্রয়োজন মনে করল না। এরা হলো সংসারে আগুন লাগানোর জন্যে আসে, নিজের সংসারে পেরে ওঠে না, তাই অন্যের সংসারে আগুন লাগানোর জন্যে আসে। জয়া তাড়াতাড়ি স্নান করতে চলে যায়। শরীরে একটা অস্বস্তি হচ্ছে, যতক্ষণ না স্নান করবে এই অস্বস্তি যাবে না। জয়া স্নান করবে বলে সুকান্ত 2 বালতি জল এনে দেয়। জয়া দেখে ওকে এই 2 বালতির মধ্যেই স্নান করতে হবে, বেশি হলে পাবে না। এমনভাবে স্নান জয়া এর আগে কোনো দিনও করেনি। এত অল্পে স্নান হয়? গায়ে সুকান্তের চুমু আদরের দাগ তুলতেই তো 2 বালতির জল খরচ হয়ে যাবে, তাহলে স্নান করবে কি দিয়ে? মা বলেছে চুপচাপ শান্তশিষ্ট থাকতে, তাই কিছু না বলে জয়া ওই জলের মধ্যেই স্নান করে নেয়। জয়া রান্নাঘরে এলো। ততক্ষণে ইরা দেবীর অর্ধেকের বেশি রান্না হয়ে গেছে, মুখ ভার করে আছেন। জয়া দেখেও দেখে না, কি খাবে তাই ভাবছে। ভীষণ খিদে পেয়েছে। এটা বাড়ি নয় যে খাবার মুখের সামনে এসে যাবে, কিন্তু খাবার এলো। ইরা দেবী থালায় জল খাবার সাজিয়ে হাতে ধরিয়ে দিলেন, কোনো কথা না বলে। জয়া থালা হাতে নিয়ে খেতে শুরু করে দিল। ও কি বৌমা, এ কি অলক্ষণে কাণ্ড! খোকাকে না দিয়েই তুমি খেয়ে ফেললে? না মানে আমি তো ভাবলাম আমাকে দিলেন, তাই খেতে শুরু করে দিলাম। থাক মা থাক, হয়েছে। এখন এই থালাটা নিয়ে খোকাকে দাও। আর হ্যাঁ, ওই কাল সকালে তাড়াতাড়ি উঠবে। তোমার মা দেখে কিছুই শেখায়নি। মায়ের কথা বলাতে জয়ার কান লাল হয়ে যায়। সুকান্তকে কিছু বলতে হবে। কি বলবে জয়া? বিভাস ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর কিছুক্ষণ পরেই আবার ফিরে এলো। হ্যাঁ গো, বলছি শঙ্কর যে হারটা দিয়েছিল সেটা কোথায়? কেন? সেটা দিয়ে কি হবে? আমার লাগবে। ওটা দেরাজেই আছে, তুমি তো দেখে রাখলে। ওটা আমার চাই। কিন্তু কেন? ওটা তো ছোড়দা আমাকে দিয়েছে। এতদিন ধরে খাওয়াচ্ছি পড়াচ্ছি, তার কোনো দাম নেই? মানে কি বলতে চাইছো তুমি? শোনো, বিয়ে হলো, পাড়া প্রতিবেশীদের ডেকে এনে খাওয়ানো হলো, এইসব পয়সা কি তোমার বাপের বাড়ি থেকে এসেছে? আমার খাটনির কি কোনো দাম নেই নাকি? শোনো, তুমি আমার কথাটা শোনো। তুমি একটু শান্ত হও তো, শান্ত হও। শোনো না, আমি কখন বললাম যে তোমার খাটনির কোনো দাম নেই? পরীক্ষা শেষ হলেই তো বাড়িতে যাব। তোমার সাথে তো কথা হয়েছিল, তাই না? বিভাস এবার চুপ করে যায়। মুখপুরি বুঝতে পারল বিভাসের আসল জায়গায় ঘা পড়েছে। শুনতে পেলে না? বলছি তোমার পরীক্ষা কবে শেষ হবে? এই তো সামনের সপ্তাহে। কিন্তু পরীক্ষা দিতে যাব কি করে? কেন, কি হলো? তুমি তো বাস ভাড়ার টাকা সব নিয়ে নিলে, এখন আমি যাব কি করে? মুখপুরি ইচ্ছে করেই পরীক্ষা শেষ হওয়ার কথা বলল না, বরং 1 সপ্তাহ বাড়িয়ে মিথ্যে কথা বলল, যাতে বাড়িতে গিয়ে পরিস্থিতি বুঝতে পারে। এর আগে মুখপুরি কখনো মিথ্যে কথা বলেনি, কিন্তু আজ বিভাসের থেকে বাঁচার জন্যে বলতে বাধ্য হলো। বিভাস দেখল সত্যিই তো মুখপুরির থেকে সব টাকা পয়সা নিয়ে নিলে মুখপুরি পরীক্ষা দিতে যাবে কি করে? তাহলে পরীক্ষাও যে শেষ হবে না, আবার শ্বশুর বাড়ি যাওয়াও হবে না। বিভাস একটু নরম হলো। পকেট থেকে আবার টাকা পয়সাগুলো বার করে মুখপুরির কলেজের ব্যাগে ঢুকিয়ে রাখল। তারপর নরম সুরে বলল, ঠিক আছে, তোমার পরীক্ষাটা বেশি জরুরি, সব ফেরত দিয়ে দিলাম। মুখপুরি বিভাসের কাছে এসে নরম সুরে জিজ্ঞাসা করে, এবার বলবে তোমার কি হয়েছে? তোমার এমন চেহারা হলো কি করে, বলো না আমাকে। বিভাস মাথা নিচু করে রাখে, মুখপুরির প্রশ্নের জবাব দিতে পারে না। কি জানি, হয়তো লজ্জাবোধ করছে। কিছুক্ষণ পর বিভাস বলে, আসলে আজ আমি যা রোজগার করেছিলাম, আমারই ভুলে সব হারিয়ে বসলাম। তার উপর দেনা হয়ে গেল অনেক টাকা। আমি বুঝতে পারছি না কিভাবে শোধ করব। টাকা না পেলে তো ওরা আমাকে ছাড়বে না। কারা ছাড়বে না? তুমি হারালে কি করে? সত্যি কথা বলো তো, তুমি কি করো? শোনো না, তুমি হারটা দাও। আমি বন্ধক রেখে ওদের টাকা শোধ করে দিয়েছে, তোমাকে সব বলছি। মুখপুরি বুঝে উঠতে পারছে না বিভাসকে এই বিপদের দিনে সাহায্য করবে কিনা। হার দেওয়াটা কি ঠিক হবে? দেওয়ার পর যদি ফেরত না আসে? এই সব কথা ভেবে মুখপুরি বলল, তুমি তো দেরাজে রেখেছিলে, ওখান থেকে তাহলে নিয়ে যাও। দেখো, এমন বিপদের দিনে এইসব গয়নাই তো সম্বল,
তাই না? কিন্তু বাবার বাড়িতে খালি গলায় গেলে তোমার মান সম্মান ঠিক থাকবে তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক থাকবে। আমি তো আবার ফেরত আনবো তোমার পরীক্ষা শেষ হবার আগেই। আচ্ছা, তাহলে তুমি নিয়ে যাও, আমি রান্নাঘরে চললাম। মুখপুরীর বলতে দেরি, বিভাস তাড়াতাড়ি দেরাজ থেকে গয়নার বাক্সটা নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। মুখপুরী পরিষ্কার দেখল, বিভাস ওটা খুলেও দেখল না। মুখপুরী বুঝল আরও একটা ঝড় আসতে চলেছে। শুভা শাশুড়ির পরম যত্নে দ্বিগুণ চেহারা ধারণ করেছে। বিশাল বড় পেট নিয়ে নড়তে চড়তে বেশ কষ্ট হয়। অমল প্রতি সপ্তাহে এসে শুভাকে দেখে যায়। শুভা অনেক কষ্ট করে বিছানায় একটু শুয়েছে। একটুতেই হাঁপিয়ে ওঠে, প্রচণ্ড গরম লাগে। মনে হয় যেন কাপড় চোপড় খুলে রাখলে সব থেকে ভালো হয়। এত বেশি মোটা হয়ে গেছে যে হাতের সোনার গয়নাগাটি খুলে রাখতে বাধ্য হয়েছে। হাতে আগের শাঁখা পলা খুলে বড় সাইজের পরতে বাধ্য হয়েছে। এতে অবশ্য অনিমা দেবী খুব খুশি। আর যাই হোক, শুভার যেন কোনো অযত্ন না হয়। দুপুরে চোখ একটু বুজে এসেছিল, সেই সময় পেটে একটা ব্যথা শুরু হয়। প্রথমে পাত্তা দেয়নি শুভা, কিন্তু শেষে আর থাকতে না পেরে শাশুড়ি অনিমা দেবীকে ডাক দেয়। ব্যাস, বাড়ির মধ্যে ছোটাছুটি পড়ে গেল। অমলকে খবর পাঠানো হলো। শুভাকে হাসপাতালে সঙ্গে সঙ্গে ভর্তি নিয়ে লেবার রুমে নিয়ে যাওয়া হলো। তখন শুভার আর কোনো জ্ঞান নেই। কোথায় নিয়ে যাচ্ছে, কে আছে সাথে, কিচ্ছু জানে না। শুভার চিৎকার রুমের বাইরে থেকে শোনা যাচ্ছে। ডাক্তার নার্স ছোটাছুটি করছে। উদ্বিগ্ন হয়ে অনিমা দেবী অপেক্ষা করছেন নাতির মুখ দেখবেন বলে। শুভা থেকে থেকে চিৎকার করে ওঠে। ডাক্তার অপেক্ষা করে আছেন কখন শুভার বাচ্চা হবে। দেখে যা মনে হচ্ছে আজকেই একটা হেস্তনেস্ত হয়েই যাবে। অমল বিশেষ প্লেনে করে উত্তরবঙ্গ থেকে চলে আসে। অমল রাতে এসে পৌঁছায়, সোজা হাসপাতালে চলে যায়। শুভা তখনও ব্যথায় কাতরাচ্ছে। অমলকে দেখার পর ওই ব্যথাতেও শুভা হেসে ফেলে। ব্যথায় চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। অমল কি বুঝলো কে জানে, শুভার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, শোনো না, বলছি মনে জোর আনো, সব ঠিক হয়ে যাবে। কথাটা ম্যাজিকের মতো কাজ করলো শুভার ওপর। এরপর আধ ঘন্টার মধ্যে শুভা যমজ মেয়ের জন্ম দিল। অমলের আনন্দ দেখে কে? শুভা প্রসব যন্ত্রণায় কাতর। দুটো সুন্দর স্বাস্থ্য ভালো মেয়ের জন্ম দিয়ে শুভা ক্লান্ত। পর পর 3 মিনিটের ব্যবধানে দুটো বাচ্চার জন্ম মুখের কথা নয়। কি টুকটুকে সুন্দর মেয়ে হয়েছে। অমল সবাইকে ডেকে ডেকে মিষ্টি খাওয়ায়। শুভাকে নিজে পরীক্ষা করে দেখেছে সব কিছু ঠিক আছে কিনা। বিশেষ করে প্রেশারটা নিয়ে বেশি চিন্তা হয়েছিল। একে দুটো বাচ্চা, তার উপর শরীরে অত চাপ দেওয়া হয়েছে। শুভা সত্যি ক্লান্ত। শুভার যোনি চিরে দিতে বাধ্য হয়েছিলেন ডাক্তার। সেই যোনিপথ আবার জ্ঞান থাকা অবস্থায় সেলাই করা। এ এক অবর্ণনীয় কষ্ট। অনেকবার ছুঁচ ফুটিয়ে সেই চিরে দেওয়া পথ সেলাই করতে হয়েছিল। ছোট্ট ছোট্ট সেলাই, ব্যথা তো লাগবেই। সত্যি মেয়েদের কি যন্ত্রণাই না সহ্য করতে হয়। 2 পাশে 2 পা বেঁধে দেওয়া হয়েছিল, তারপর শরীরের সবটুকু শক্তি দিয়ে চাপ দেওয়া। কখন থেকে এই বুঝি বাচ্চা হবে বলে লেবার রুমে আনা হয়েছিল শুভাকে। নেহাত শুভা ডাক্তারের বউ বলে তাই বিশেষ যত্ন পাচ্ছে। ওর সাথে সব সময় কেউ না কেউ ছিল, ওকে কখনো একা ফেলে রাখা হয়নি। না হলে অনেক সময় এমনও হয়, রুগীর বাচ্চা হতে দেরি আছে দেখে নার্স অন্য রুগীর প্রতি খেয়াল রাখে, আর অসাবধানতাবশত সেই সময় হয়তো বাচ্চার জন্ম হয়ে যায়। যাই হোক, ফুটফুটে দুটো বাচ্চার মুখ দেখে অমল ভীষণ খুশি। বেবিকট ছেড়ে যেতে চাইছে না মোটেই। এর মধ্যেই নাম ঠিক করে নিয়েছে কি বলে ডাকবে। রুমঝুম, বড় মিষ্টি নাম। হাসপাতালে বিশ্বম্ভরবাবু, শঙ্কর আর বিশু এসেছে। শুধুমাত্র একজন এই খবরে খুশি হয়নি। কে সে? সবাই যখন একে একে এসে বাচ্চাদের দেখে এক গাল হেসে অভিনন্দন জানাচ্ছে শুভাকে, তখন অনিমা দেবী দূরে দাঁড়িয়ে শুকনো মুখে হাসি দিচ্ছেন। বড় আশা ছিল ঘরে নাতি আসবে।
সেই জন্যই তো এত আদর যত্ন করেছিলেন শুভাকে। এই কারণেই প্রেয়শ্রীকেও সময় দিতে পারেননি। তিল তিল করে এই কয় মাসে মনের মধ্যে কত কিছু কল্পনা করেছিলেন নাতিকে নিয়ে কি কি করবেন। এমনকি সুন্দর কাঁথা তৈরি করতে হবে বলে বেশ কয়েকটা শাড়ি বেছেও রেখেছিলেন। সব আশায় জল ঢেলে দিল শুভা। এখন খুব ক্লান্ত লাগছে নিজেকে, ভালো লাগছে না আর এখানে থাকতে। নাতনিদের মুখটাও দেখেননি এখনো পর্যন্ত। শোনার পর থেকেই অমলের আদিক্ষেতা দেখতে আরো বিরক্ত লাগছে। হয়েছে তো মেয়ে, তাতে অত লাফালাফি করার কি আছে বুঝতেই পারছেন না। শুধু একটা মেয়ে নয়, এক জোড়া মেয়ে। ছেলে হলে ক্ষতি কি হতো? ভগবান দুটো একসাথে দিলেন, তাও আবার মেয়ে। কেউ বাড়ি ফেরার নামও করছে না। আর কতক্ষণ এই নাটক চলবে কে জানে। ঠিক এমন সময় মা ডাক শুনে চমকে গেলেন। অমল ডাকছে। মা, তুমি দেখবে না? সবাই তো দেখলো, শুভা তোমার খোঁজ করছে। হ্যাঁ, চল। কিন্তু মনে মনে বললেন, হয়েছে তো মেয়ে, তাদের আবার দেখতে যেতে হয়? সে তো বাড়ি ফিরলেই দেখতে পাবো। অমলের পিছন পিছন গিয়ে আগে শুভার কাছে গেলেন। শুভা চোখ বুঝেছিল, কেউ এসেছে বুঝতে পেরে চোখ খুলে দেখে সামনে শাশুড়ি অনিমা দেবী। অনিমা দেবীকে দেখে একগাল হেসেই বুঝতে পারল হাসি দেওয়াটা ভুল হয়েছে। শাশুড়ির গোমড়া মুখ বলে দিচ্ছে উনি মোটেও খুশি হননি। তার মানে নাতনি উনি চান না। শুভা আগে বুঝতে পারেনি। অনিমা দেবী আগে বলতেন, তোমার যত্ন নিচ্ছি মানে আমার নাতির যত্ন নিচ্ছি। শুভা কথাটার মানে তখন বোঝেনি। নাতি মানে যে সত্যি নাতি আর নাতনি নয় সেটা বুঝতে পারেনি সে। মনটা খারাপ হয়ে গেল। ফুটফুটে দুই মেয়ে শাশুড়ির সামনে ঘোরাঘুরি করবে, অথচ শাশুড়ি পছন্দ করছেন না। এটা কি করে সহ্য করবে শুভা? মনে পড়ে গেল মুখপুরীর কথা। ওকে কেউ চাইতো না। মুখপুরী বোন হলেও কোনোদিন দিদির থেকে স্নেহ ভালোবাসা পায়নি। সবটুকু উজাড় করে জয়াকে দিয়েছে। সত্যি না জানি কত কষ্ট পেয়েছে মুখপুরী। সুন্দর একটা নাম থাকা সত্ত্বেও কেউ ওকে আলো বলে ডাকতো না। কারোর কাছে ভালোবাসা পায়নি। মা বাবা পর্যন্ত মুখ ঘুরিয়ে রাখতেন। এখন শুভা একটু একটু করে বুঝতে পারছে অবহেলা কাকে বলে। যদি শাশুড়ি ওর মেয়েদের অবহেলা করেন তাহলে কি হতে পারে পরিষ্কার বুঝতে পারছে শুভা। চোখ দিয়ে আপনা থেকেই জল গড়িয়ে পড়ল। এখন মনে হচ্ছে বড্ড অন্যায় করা হয়েছে মুখপুরীর প্রতি। বাড়িতে গেলেই ওর খোঁজ করতে হবে। শুভা শুনেছে মুখপুরী বিভাসদাকে বিয়ে করেছে। কেন করেছে অনুমান করতে একটুও কষ্ট হলো না। নিশ্চয়ই বাধ্য হয়ে করেছে। শুভা তো শুনেছে বাবা নাকি ওর জন্যে খুব ভালো ছেলে দেখেছিলেন, অনেক টাকা আছে, আরও কি সব আছে। শুধু দোষের মধ্যে দোজ বরের সাথে বিয়ে, যার আগেই একটা বেশ বড় ছেলে আছে। বাবা কি করে এমন ছেলের সঙ্গে বিয়ে ঠিক করেন? মেয়ের প্রতি এত বিদ্বেষ থাকতে পারে? শুভার আরও কষ্ট হচ্ছে, ওরা 4 ভাই বোন মিলেও ওইটুকু বোনকে কিভাবে দূরে সরিয়ে রাখত। আহারে, মুখপুরী কতই না কষ্ট পেয়েছে। ভালোবাসার কাঙালি ছিল, একটু কথা বললেই ধন্য হয়ে যেত। কুন্তিই ছিল ওর সত্যিকারের মা। শুভা মনে মনে ভয় পাচ্ছে অমল বাড়িতে থাকবে না। কবে যে বদলি হয়ে আসবে? বাড়িতে মেয়েদের যত্ন ঠিক মতো হবে তো? অমলকে বলতে হবে একজন সারাক্ষণের জন্য কাউকে রাখতে। 2 মেয়েকে একসাথে মানুষ করা খুবই কঠিন হবে। সেই লোক যদি রাখতে না দেন। আবার বুকের ভিতরটা কেমন করে উঠল। এতদিন অবহেলা কি সেটা বোঝেইনি শুভা। শাশুড়ির গোমড়া মুখ শুভাকে এক ধাক্কায় কত কিছু বুঝিয়ে দিল। শুভার ভাগ্য ভালো, ওর মেয়েদের ওদের বাবা অমল খুব ভালোবাসে। মুখপুরীর মতো তো অত কপাল পোড়া নয়। হাসপাতালে থাকতেই বাচ্চাদের কাছ থেকে কিছুতেই সরতে চায় না। এখন শুভার সাথে অনেক কথা বলে। আর কদিন পরেই শুভাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে। শাশুড়ি আর আসেননি নাতনিদের দেখতে। অমলের কাছে জানতে চাইলে বলে ওর মা নাকি খুব ব্যস্ত।
বিভাস ঘর থেকে খুব তাড়াতাড়ি বেরিয়ে গেল। একটা সোনার দোকানের মালিকের কাছে গিয়ে গয়নার বাক্স এগিয়ে দিয়ে বলে, দাদা, এই গয়নাটা বন্ধক রাখতে চাই। কত টাকা দেবেন? আগে দেখেননি, তারপর বলছি। আচ্ছা দেখুন, খাঁটি গয়না, একটু তাড়াতাড়ি করুন। হ্যাঁ হ্যাঁ, দেখছি বাবা। বাক্স খুলে যথারীতি ফাঁকা দেখে মালিক বলেন, একে আপনি কি আমার সাথে মজা করছেন? হ্যাঁ, এখানে গয়না কোথায়? মানে ফাঁকা গয়নার বাক্স দিয়ে আপনি কি মজা করছেন? আরে বাবা, মজা করব কেন? আমার যে টাকার প্রয়োজন। সে তো বুঝলাম, কিন্তু আপনার মুখ দেখে তো আর টাকা দিতে পারি না। দেখুন রাস্তায় পড়ে গেছে কিনা। এবার বিভাস সম্বিত ফিরে পায়। অনেক তাড়াহুড়ো করে এসেছে। সত্যি যদি রাস্তায় পড়ে যায়, তাহলে আলোকে সেই গয়না ফেরত দেবে কি করে? এখন কি হবে? মাথায় হাত দিয়ে বসে পড়ে। বিভাসকে ওইভাবে বসে পড়তে দেখে মালিক বলে, আপনি এখানে এইভাবে বসে না থেকে বরং যে রাস্তা দিয়ে এসেছেন সেই রাস্তা ধরে ঘরে ফিরে যান। এখনো কেউ যদি দেখতে না পায় তাহলে হয়তো গয়নাটা ফিরে পেতেও পারেন। বিভাস খালি বাক্স নিয়ে ভালো করে দেখতে দেখতে যায়, যদি কোথাও পড়ে থাকে। রাস্তা দিয়ে ফেরার সময় প্রতিটা মুহূর্তে মনে হচ্ছে এই বুঝি পেয়ে যাবে। এইভাবে দেখতে দেখতে বাড়ি পর্যন্ত এসে যায়, কিন্তু গয়নার খোঁজ পেল না। কি হবে এখন? আলোর সাথে আজ এমনিতেই খারাপ ব্যবহার করেছে, তার ওপর ওরই বাপের বাড়ি থেকে ওই একটাই গয়না পেয়েছে, সেটাও হারিয়ে বসলো। আলোর মুখোমুখি হবে কি করে? কি করে এই এক সপ্তাহের মধ্যে আলোকে ওই গয়না ফেরত দেবে? বিভাস আবার ফেরত চলল ওই দোকানে। হয়তো কোনো জায়গা দেখা হয়নি, এবার ভালো করে দেখবে। রাত হয়েছে, তাই পাশের বাড়ি থেকে একটা টর্চ নিয়ে এলো। রাস্তার আলোতে হয়তো সব জায়গা দেখা হয়নি। ভালো করে আবার দেখতে লাগলো। হারটা হারিয়ে যাওয়ার চিন্তায় রাস্তার এদিক দিয়ে গেছে নাকি ওই দিক দিয়ে গেছে সব গুলিয়ে যেতে লাগলো। পাগলের মতন এদিক ওদিক করতে লাগলো। অবশেষে দোকান পর্যন্ত পৌঁছেও দেখতে পেল না। দোকানের মালিক বিভাসকে দেখছেন কিভাবে খুঁজে চলেছে। কি মনে হওয়াতে দয়া পরবশত বিভাসকে ডেকে খুবই সামান্য টাকা ধরিয়ে দিলেন আর বললেন, শুনুন, আপাতত এটা দিয়ে আপনার কাজ সারুন। হারটা পেলে অবশ্যই নিয়ে আসবেন। বিভাস কৃতজ্ঞতা জানিয়ে বাড়ির দিকে রওনা দিল। বাড়িতে এসে মুখপুরীকে একটা মিষ্টির প্যাকেট ধরিয়ে দেয়। মুখপুরী খুব অবাক হয়ে যায়। কি ব্যাপার? খালি বাক্স নিয়ে গিয়ে মিষ্টির প্যাকেট দিচ্ছে? খুবই আশ্চর্যের ব্যাপার। কোনো রাগ দেখানো নেই, কোনো খারাপ কথা নেই। তবে কি ওই বাক্সে সত্যি সত্যি হার ছিল নাকি? হাতে মিষ্টির প্যাকেট নিয়ে হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে মুখপুরী। ইচ্ছে করছে ছুট্টে গিয়ে চালের ড্রামের ভেতর হাত ঢুকিয়ে দেখে সত্যি ওটা আছে কিনা, কিন্তু এখন কোনো মতেই যাওয়া চলবে না। বিভাস যেন কিছু বলার চেষ্টা করছে। তোমাকে আমি খুব খারাপ কথা বলেছি আলো, কিছু মনে করো না। এই মিষ্টিটা খেয়ে মনটা ভালো করো। এটা মনে রেখো, সব কিছু ছেড়ে আমি তোমার কাছে এসেছি। তুমি যদি মনে ব্যথা দিয়ে কথা বলো, আচ্ছা আমি কোথায় যাব বলো তো? তুমি চিন্তা করো না, পরীক্ষা শেষ হলেই তোমার বাপের বাড়িতে গিয়ে সব ঠিক করে নেব। আচ্ছা ঠিক আছে, এখন চলো নিজেকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করো। আয়নায় তাকিয়ে দেখো তোমাকে কেমন লাগছে। শোনো, রান্না হয়ে গেছে, খাবে, এসো। বিভাস যেন মনে মনে হাফ ছেড়ে বাঁচল। ভাগ্যিস আলো জিজ্ঞেস করেনি গয়নার কথা। কত টাকা পেল জানতে চাইলে মিথ্যে কথা বলতে হবে। কিন্তু গয়নাটা ফেরত দেবে কি করে? যদি আলো গয়না না পরে বাড়িতে যেতে না চায় তাহলে কি হবে? এখনো একটা সপ্তাহ সময় আছে। যদি এর মধ্যে পেয়ে যায় তো ভালো, না হলে অন্য কিছু মিথ্যে বলতে হবে। মুখপুরি রান্নাঘরের দিকে গেলে বিভাস দেরাজটা খুলে তন্ন তন্ন করে খোঁজে যদি এখানে কোথাও পড়ে থাকে। কিন্তু মুখপুরি এত সুন্দর করে গুছিয়ে রেখেছে, সব কিছু ঘেঁটেও পেল না। তখন বিভাস মনে করল ভোরবেলা রাস্তায় বেরিয়ে দেখবে, কারোর চোখে পড়ার আগে তুলে নিতে হবে। ওদিকে রান্নাঘর থেকে আওয়াজ এলো,
তুমি এখনো ঘরে কি করছো? খাবার যে ঠান্ডা হয়ে যাচ্ছে। আচ্ছা, কতক্ষণ এই খাবার আগলে বসে থাকবো বলো তো? হ্যাঁ হ্যাঁ, আসছি। বিভাস তাড়াতাড়ি বাথরুমের দিকে চলে যায়। মুখপুরি যখন একেবারে নিশ্চিত হলো যে বিভাস বাথরুমে গেছে, তখন চালের ড্রামের ভিতরে হাত ঢুকিয়ে পুটলিটা বার করে নিয়ে এলো। তাড়াতাড়ি গিট খুলে দেখে যখন সত্যি হাতটা এখানে আছে, তখন যেন বুকের ভেতরে হওয়া ধুকপুকানিটা বন্ধ হলো। ভীষণ নিশ্চিন্ত হলো। গাল ভরা হাসি দিয়ে হাতটায় একটা চুমু দিয়ে ঝটপট আবার গুছিয়ে চালের আরও ভিতরে ঢুকিয়ে রাখলো। এখন চিন্তা হচ্ছে বিভাস কেন রাগ দেখালো না। ওর তো রাগে ফেটে পড়ার কথা, সেটা না হয়ে উল্টে মিষ্টি নিয়ে এসে হাজির হয়েছে। না, মাথায় তো কিছুই ঢুকছে না। বিভাসের খাওয়া দাওয়া হয়ে গেলে মুখপুরি সমস্ত বাসন মেজে ধুয়ে রান্নাঘর পরিষ্কার করে বিছানায় শুতে এলো। বিভাস কি ঘুমিয়ে পড়ল? আজ পর্যন্ত কোনোদিন শারীরিক মিলন বাদ দিয়ে ঘুমোয়নি, আর আজ মুখপুরিকে রেহাই দিয়ে ঘুমিয়ে পড়ল। এটা যেন বড়ই অবাক করার মতো ঘটনা। মুখপুরি ভেবেছিল বিভাসকে জিজ্ঞাসা করবে সবাইকে টাকা দেওয়া হয়েছে কিনা। খাওয়ার সময় এই নিয়ে কথা বলেনি, কারণ খাওয়াটা শান্তিতে খাবে তাই। কিন্তু এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে সেটা কে জানতো। পরে না হয় এই নিয়ে কথা বলবে। বিভাসের পাশে গিয়ে মুখপুরি ঘুমিয়ে পড়ে নিশ্চিন্তে। ভোরের দিকে ঘরের দরজা খোলার আওয়াজ পেয়ে মুখপুরি ঘুম চোখেই দেখে বিভাস বেরোচ্ছে। এত সকালে বিভাস কোথায় যাচ্ছে সেটা জিজ্ঞাসা করার মতো অবস্থা মুখপুরির ছিল না। মুখপুরি আবার ঘুমিয়ে পড়ে। বংশরক্ষা হলো না বলে অনিমা দেবীর খুব রাগ শুভার ওপর। শুভা এরপর যদি আর বাচ্চা না নিতে চায়, তাহলে বংশ যে এখানেই থেমে যাবে। শুধু তাই নয়, প্রথম বাচ্চাটা ছেলে হলেই নিশ্চিন্ত হওয়া যায়। এরপর আবার ছেলে হোক বা মেয়ে হোক, সেটা কোনো ব্যাপার না। শুভা যদি এর পরও বাচ্চা নেয়, সেটা ছেলে নাও হতে পারে, তাহলে কি হবে? শুভা হাসপাতাল থেকে ছাড়া পায়। অমল শুভার জন্য একজন আয়ার ব্যবস্থা করে। মা যদিও বলেছিলেন কোনো আয়া লাগবে না, সব নিজেরাই করে নেওয়া যাবে। অমলের কিন্তু মন মানেনি। যে শুভার দিকে কোনোদিন ভালো করে তাকায়নি, সেই শুভাকে এখন নতুন লাগে অমলের। আগে কখনো খেয়াল করেনি শুভা কতটা খেয়াল রাখত অমলের। আর এখন শুভার সাথে গল্প করতেও ভালো লাগে। শুভা প্রতিটা ওষুধ ঠিকমতো খাচ্ছে কিনা, শুভার অন্য কোনো সমস্যা হচ্ছে কিনা, শুভার ঠিকমতো ড্রেসিং হচ্ছে কিনা, সব খবর নেয়। অমল মেয়েদের পেয়ে একেবারেই যেন বদলে গেছে। অমল কয়েকদিনের ছুটি নিয়ে এসেছে। অমল সারাক্ষণ স্ত্রী আর বাচ্চাদের এত খেয়াল রাখছে দেখে অনিমা দেবী বিরক্ত হন। ওনারও তো দুটো বাচ্চা হয়েছে, ওনার স্বামী কোনোদিন খোঁজ নিয়েছেন বলে মনে পড়ে না। যাই হোক, ছেলে তো আর সারা জীবন এখানে থাকবে না, ওকে তো ওর জায়গায় যেতেই হবে। তখন কি হবে? অতগুলো গুড়ি গুড়ি সেলাই হয়েছে শুভার জনিতে যে প্রস্রাব করতে একটু অসুবিধা হয়। চেহারা তো বেশ ভারী হয়েছে, সেই জন্যই অসুবিধাটা হচ্ছে। শুভার ড্রেসিং আয়ামাসি করে দেন। রুমঝুমকে দুধ খাওয়ানোর পর 2 ঘন্টাও হয় না, বুক টনটন করে ওঠে, ভীষণ ভারী হয়ে যায়, কাপড়ে চোপড়ে দুধে মাখামাখি হয়ে যায়। তখন শুভা এক মেয়েকে এক পাশে ধরে আর আয়ামাসি আর এক মেয়েকে অন্য দিকে ধরে। কিছুক্ষণের মধ্যেই শুভার টনটন ব্যথা কমে যায়। অনিমা দেবীর যত্ন শুভাকে এখন বেশ ভালোই ভোগাচ্ছে। এখনো বেশ ভারী চেহারা আছে শুভার। তবে আয়ামাসি কি যেন ঘরোয়া টোটকা খেতে দেয়, এতে শুভার কয়েকদিনের মধ্যেই শরীর ঠিক হয়ে যাবে। শুভা সেটা বেশ বুঝতে পারছে। এছাড়াও ভালো করে তেল মাখিয়ে শুভাকে রোদ পোহাতে দেন, সারা শরীরে সেঁক করে দেন। শুভা কয়েকদিনের মধ্যেই বেশ ঝরঝরে হয়ে যায়। অমল চলে যায় ওর কাজের জায়গায়। তার পরের দিনই আয়া মাসি হঠাৎ করেই আসে না। শুভা বুঝতে পারে যখন, তখন বেশ বেলা হয়ে গেছে। বাচ্চাদের কাঁথা কাপড় পড়ে আছে। শুভা বুঝতে পারছে না কোন দিক দিয়ে শুরু করবে। ওদিকে অনিমা দেবী গজগজ করা শুরু করে দিয়েছেন। এত বেলা হলো, এখনো কাঁথাগুলো পড়ে আছে।
আমি ভোর থাকতে উঠে সবাই ওঠার আগে আমার কাছাকাছি শেষ হয়ে যেত। পড়তো আমার শাশুড়ির পাল্লায়। তাহলে বুঝতে পারতো ওই বাচ্চাকে দুধ খাওয়ানো একদিকে আর একদিকে বাটনা বাটতে কেমন লাগে। শুভার খুব অসুবিধে হচ্ছে। রুমকে দুধ খাওয়ালে ঝুম খিদেতে কাঁদতে থাকে। কাপড়ে দুধ পড়েই যাচ্ছে। শাশুড়ি কান্নার আওয়াজ পেয়ে একবার এসে ঘুরে গেছেন। একটু যদি ঝুমকে ধরতেন তাহলে দুজনেই খেতে পারত। আচ্ছা, এই রকম কেন করছেন তিনি? দুজনেই যে তারই নাতনি। শুধুমাত্র নাতনি হওয়ার অপরাধে ওদের সঙ্গে এমন করছেন। রুমঝুমের সুন্দর মুখখানা দেখেও কি এতটুকুও মায়া হচ্ছে না? ঝুমকে কোনো রকমে খাইয়ে রেখে কাঁথাগুলো ধুতে গেল শুভা। দুজনের কাঁথা তো আর কম হয় না। সব ধুয়ে মেলে দেওয়ার সময় শুভা শুনতে পাচ্ছে বাচ্চারা কাঁদছে। তাড়াতাড়ি কাজ সেরে এসে দেখে শ্বশুর মশাই ওদের থামানোর চেষ্টা করছেন, আর শাশুড়ি তিনি দূরে দাঁড়িয়ে দেখছেন। আজ শুভা একেবারে দিশেহারা হয়ে গেছে। বড় অসহায় লাগছে। অমলকে খুব মনে পড়ছে তার। আয়ামাসি যে কেন হঠাৎ এলেন না কে জানে। তাহলে এমনটা হতো না। বাচ্চাদের তিল মাখানো, স্নান করানো সব কিছুই এলোমেলো হয়ে গেল। এই সব করতে গিয়ে নিজের আর কিছুই হলো না। একদিন না আসাতেই শুভা দিশেহারা হয়ে গেল। দুটো যমজ বাচ্চা নিয়ে যে কত অসুবিধা সেটা বেশ ভালো মতো টের পেল শুভা। মুখপুরি শুনতে পাচ্ছে দরজার বাইরে বেশ কয়েকজনের গলার আওয়াজ। এত সকালে কারা এলো? মুখপুরির ঘুম ভেঙে যায়। বাইরে থেকে বিভাসকে কারা যেন ডাকাডাকি করছে। মুখপুরি নিজেকে একটু ঠিক করে নিয়ে ঘরের বাইরে আসে। এসেই অনেক প্রশ্নের মুখোমুখি হতে হয়। বিভাস কোথায়? ও সকালে একটু বেরোলো। আপনি কে? আমি ওর স্ত্রী বলছি। সে কি? বিভাস বিয়ে করলো কবে? সবাই ওর মুখের দিকে তাকায়। এদিকে পাওনা টাকা না দিয়ে বিয়ে করে বসে আছে। আপনারা কারা? ওকে খুঁজছেন কেন? আমাদের সবার থেকে অনেকগুলো টাকা ধার নিয়েছিল বিভাস। কবে থেকে শুধু আজ দেবো কাল দেবো এই করে করে ঘোরাচ্ছে। আচ্ছা, কেন আপনি কিছু জানেন না? কই না তো, আমি তো কিছুই জানি না। বিভাস কি করে সেটা জানেন তো? হ্যাঁ জানি, ওই তো পর্যবেক্ষণের কাজ। কি? সবাই হেসে উঠল মুখপুরির কথা শুনে। তারপর একজন বলে উঠল, কি বলে শোনো, বিভাস নাকি পর্যবেক্ষণের কাজ করে। তোরা কোনোদিন শুনেছিস নাকি এরকম কোনো কাজ আছে নাকি? মুখপুরি তখন জিজ্ঞাসা করে, তাহলে ও কি কাজ করে? বিভাস তো রেসের মাঠে ঘোড়ার উপর বাজি রাখে। আরে ওর কথাতেই আমরা বাজি রাখি, আর আমাদের থেকে ভুল বুঝিয়ে টাকা নিয়ে ও নিজেও বাজি রেখেছিল, আর এতেই আমরা হেরে যাই। ও আমাদের টাকা ফেরত দেবে বলেছিল। সে কোথায়? সে মুখপুরির তখন মাথা ঘুরছে। এইসব কি শুনছে বিভাসের সম্পর্কে? বিভাস রেসের মাঠে যায়, ঘোড়ার উপর বাজি রাখে, তার মানে বিভাস জুয়ারি। ও, এই জন্যই ও বলে যেদিন পর্যবেক্ষণ ঠিক মতো হয় সেদিন ভালো আয় হয়। বিভাসের নতুন পরিচয় পেয়ে মুখপুরি হতভম্ব হয়ে যায়। ওনাদের কথার উত্তরে জানায়, আরে কি বলছেন বলবেন তো? না মানে আমি তো জানি না ও কোথায় গেছে। আমাকে তো কিছু বলে যায়নি। হ্যাঁ, আপনি তো এখন এই কথাই বলবেন। আচ্ছা, আপনি জানবেন না তো অন্য কেউ জানবে? টাকা দেওয়ার সময় সবাই এই কথাই বলে। বিশ্বাস করুন, আমি সত্যিই জানি না কি কাজ করে। সেটাও তো আপনাদের কাছ থেকে আজই প্রথম শুনলাম। আচ্ছা ঠিক ছাড়ুন, বিভাস কখন আসবে? আমি তো আগেই বললাম, ও আমাকে কিছুই বলে যায়নি। তাহলে কখন ফিরবে সেটাই বা বলি কি করে? ঠিক আছে, বেশ, আমরা তাহলে আমাদেরটা বুঝে নেব। ও আমাদের হাত থেকে কিন্তু কিছুতেই বাঁচতে পারবে না, বলে দিলুম। ওদের কথা শুনে মুখপুরি ভয় পেয়ে যায়। বিভাস যদি টাকা না দিতে পারে, ওরা বিভাসকে মোটেই সুস্থ রাখবে না, সেটা বেশ ভালো করেই বুঝতে পারল। ওরা চলে যাওয়ার পর মুখপুরি থম মেরে বসে রইল।
কান মাথা কেমন ঝাঁঝা করছে। পড়াশোনাটাকে বাঁচানোর জন্য এ কাকে বিয়ে করলো মুখপুরি? ভবিষ্যতে আদৌ কি পড়াশোনাটা চালিয়ে যেতে পারবে? মুখপুরির মাথা যেন কাজ করছে না। এর থেকে কি ওই বুড়োকে বিয়ে করলেই ভালো ছিল? ইচ্ছে করছে না রান্নাঘরের দিকে যেতে। শেষে কিনা একটা জুয়ারিকে বিয়ে করলো। এই যে জীবনের চরমতম ভুল। অথচ আজকেই বন্ধু দিদার বাড়ি যাবে বলে ঠিক করেছিল। মুখপুরি অনেক দিন পর কাঁদলো, মুখে আঁচল চাপা দিয়ে কেঁদেই চলল। কি করবে এখন? বিভাস এটা কি সর্বনাশ করলো? কেন বিয়ে করলো? শুধুমাত্র বড় লোকের মেয়ে বলে অনেক কিছু পাওয়ার আশায় বিয়ে করেছে। এই সব কথা কাকে বলবে মুখপুরি? বন্ধু দিদাকে কি করে বলবে বিভাস একজন জুয়ারি? কেমন যেন ঘৃণা লাগছে বিভাসকে। সহজে আয় করার জন্য বিভাস এই রাস্তাটা বেছে নিয়েছে। কোনো শারীরিক পরিশ্রম করে নয়, ঘোড়ার ওপর বাজি রেখে আয় করা। এই কারণেই কোনোদিন টাকা আসে ঘরে, কোনোদিন আসে না। এইভাবে জীবন চলে নাকি সংসার চলে? মুখপুরি কত স্বপ্ন, কত আশা পড়াশোনা নিয়ে। আদৌ কি সবকিছু করতে পারবে? মুখপুরি বেশ খানিকক্ষণ বসে রইল। তারপর উঠে সকালের বাথরুমের কাজ সেরে নিয়ে রান্নাঘরে ঢুকল। বিশেষ কিছুই আনাজপাতি নেই ঘরে। যাই হোক, কিছু একটা করতেই যখন হবে তখন সেইটুকুই করল। রান্না প্রায় শেষ। বিভাস ঘরে ঢুকল। বিভাসকে দেখেই কেমন রাগ হচ্ছে। বিভাস কিছু বলার আগেই মুখপুরি জিজ্ঞাসা করে, তুমি ওদের টাকা শোধ করনি? কাদের? কেন? যাদের কাছ থেকে তুমি টাকা ধার নিয়েছিলে। হ্যাঁ, তারা কেউ এসেছিল নাকি? হ্যাঁ, এসেছিল। তোমার ব্যবস্থা করবে বলে গেছে। বিভাসের মুখ শুকিয়ে যায় এই কথা শুনে। হ্যাঁ গো, ওরা আর কি বলেছে? সেটা ওদের সাথে দেখা হলেই তুমি টের পাবে। তুমি আজ কলেজে যাবে না? হ্যাঁ, যাব তো। আজ একটু দেরি করে বেরোবো, আর আসতেও হয়তো দেরি হতে পারে। একটা কথা জিজ্ঞাসা করব। কি কথা? তুমি কি কাজ করো? কেন? বলেছি তো, পর্যবেক্ষণের কাজ। কি পর্যবেক্ষণ? একটু ভালো করে বলবে কি? আচ্ছা, আজ এত প্রশ্ন করছো কেন বলো তো? কারণ এই রকম কোনো কাজ আছে বলে তো আমার জানা নেই। তুমি নিশ্চয়ই গবেষণা করো না? কারণ ওখানেই পর্যবেক্ষণ করতে হয়। দেখো, যখন যেমন আয় হয় তখন তেমন খরচ করি। টাকা পাও কোথা থেকে? আমার বুদ্ধি, আমার অভিজ্ঞতা, এগুলোকে কাজে লাগিয়ে টাকা পাই। মুখপুরি বুঝতে পারছে বিভাস মিথ্যে কথা বলছে। বিভাস কিছুতেই স্বীকার করছে না ও কি করে। আর কতক্ষণ বিভাসের এই নাটক সহ্য করা যায়? বিভাস রেগে যাচ্ছে এত প্রশ্নে। মুখপুরি আর কিছু বলল না। আজ বন্ধু দিদার বাড়ি যাবে, তাই বিভাসের সাথে ঝগড়ায় জড়ালো না। বিভাসকে জিজ্ঞাসা করলো, তুমি আজ কখন বেরোবে? আজ বেরোবো না, ঘরেই থাকবো। আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে স্নানে চললাম। মুখপুরির কলেজ যাওয়া নেই আজ, তাই ঠিক করলো পুরনো স্কুলে যাবে। ওখানে অঙ্ক প্রতিযোগিতায় পাওয়া টাকাটা ওই স্কুলের ব্যাংকে রাখা আছে। সেই টাকাটা নিশ্চয়ই সুদে আরও বেড়েছে, সেটা তুলে আনতে হবে। বিভাসকে ঠিক ভরসা করা যাচ্ছে না। যদিও এই টাকার খোঁজ বিভাস পাবে না, বিভাসকে কোনো মতেই বলা যাবে না। মুখপুরির পরীক্ষার ফলাফল বেরোলেই বিজ্ঞান নিয়ে মাস্টার্স ডিগ্রি কোর্সে ভর্তি হতে হবে। তখন কিছু টাকা লাগবে। মুখপুরি তৈরি হয়ে বেরিয়ে পড়ল। পুরনো স্কুলে যেতেই সব শিক্ষক শিক্ষিকারা ভীষণ আন্তরিকতার সাথে মুখপুরিকে অভ্যর্থনা জানালো। মুখপুরি ওই স্কুলের গর্ব। মুখপুরির পর থেকেই ওই স্কুল এখন খবরের কাগজের প্রথম পৃষ্ঠায় শিরোনামে দেখা যায়। প্রতি বছর বেশ কয়েকজন সরকার থেকে বৃত্তি পায়। প্রধান শিক্ষক মশাই মুখপুরির সাথে বেশ খানিকক্ষণ সময় কাটালেন। মুখপুরি এখন কি পড়ছে, ভবিষ্যতে কি করতে চায়, সব খবরাখবর নিলেন। সেই ফাঁকে ব্যাংক থেকে মুখপুরির রেখে দেওয়া টাকা আনা হলো। বারবার মানা করা সত্ত্বেও মুখপুরিকে দুটো মিষ্টি খাওয়ালেন। মিষ্টিতে মুখপুরির না নেই। খুব আনন্দের সাথে মিষ্টি খেয়ে সবাইকে বিদায় জানিয়ে টাকাটা নিয়ে স্কুলের বাইরে এলো।
অনেক দিন পর স্কুলে এসে মনটা বেশ ভালো হয়ে গেল। ছবি, কমলা, বকুল, কানন ওরা সব কেমন আছে কে জানে। ছোটবেলাটাই ভালো। সত্যি বড় হওয়াটা বড়ই জটিল। কাছেই মিষ্টির দোকান থেকে এক প্যাকেট মিষ্টি কিনে সোজা রওনা দিল বন্ধু দিদার বাড়ি। মুখপুরি গায়ে কাপড় দিয়ে ঢেকে বন্ধু দিদার বাড়িতে যাচ্ছে। মুখপুরি জানে ওর শরীরটা সেই আগের মতো আর নেই। ব্লাউজ ঢিলে হয়ে গেছে, গাল একটু বসে গেছে। গায়ে কাপড় দিয়ে খানিকটা ঢেকে রাখা যায়, কিন্তু মুখটা ঢাকার কোনো উপায় নেই। চুলটাও আগের মতন আর ঘন নেই। কাঁধের কাছে আলগা খোঁপা করেছে। নতুন শাড়ি তেমন একটা নেই। বিভাস কিছুই কিনে দেয়নি। ওই বৌভাত হয়েছে বলে একটা শাড়ি দিয়েছিল, তারপর আর কিছু জোটেনি। পুরনো শাড়ি পরেই চলছে। মুখপুরি বাড়ির সামনে গিয়ে দাঁড়ায়। বন্ধু দিদার ছেলের বউ ঘর থেকে বেরিয়ে এলো। আলো, তুমি এসেছো? মা আমাকে বললেন, দেখো বৌমা, বাইরে আলো এসেছে, ওকে ঘরে নিয়ে এসো। বেশ কয়েকবার বলছেন দেখে দেখতে এলাম। এসো এসো এসো, ঘরে এসো, ঘরে এসো। মা তোমার কথা কত বলে। মুখপুরি কেঁদে ফেলে। এমন যে ভালোবাসে তাকে কি করে এতদিন না দেখেছিল, নিজের ওপর ধিক্কার জানায়। বন্ধু দিদা এত গভীরভাবে ভালোবাসেন যে মুখপুরি বাড়ির কাছে এসেছে ঠিক বুঝতে পেরেছেন। এমনও হয়। কিভাবে টের পেলেন? আচ্ছা, বন্ধু দিদা ঘরে কেন? কি হয়েছে? অজানা আশঙ্কায় মুখপুরি দৌড়ে ঘরে ঢোকে। একবার এসে ভিড় দেখে ফিরে গিয়েছিল। মনের মধ্যে খারাপ কথা উঠেছিল, তাই দেখতে আসা হয়নি। মুখপুরি ঘরে গিয়ে দেখে বন্ধু দিদা পালঙ্কে বসে আছেন। পালঙ্কের পাশে একটা ছড়ি। তবে কি পায়ে কিছু হলো? বন্ধু দিদাকে এই অবস্থায় দেখে কেঁদে ফেলে মুখপুরি। তাড়াতাড়ি গিয়ে জড়িয়ে ধরে। তুমি এসেছো আলো মা? এতদিন পর আমাকে মনে পড়লো। খুব ভুল হয়ে গেছে বন্ধু দিদা, আমাকে ক্ষমা করো। আমি কি তোমার কেউ নই? তুমি তো আমার সব বন্ধু দিদা। এটা তো মন ভোলানো কথা। বন্ধু দিদা, তুমি কি আমার উপরে খুব রাগ করেছো? খুব রাগ করেছি। ধুমধাম করে তোমার বিয়ে হলো, আর আমি কিছুই জানতে পারলাম না। রাগ হবে না? মুখপুরির মাথা হেঁট হয়ে যায়। মুখপুরির বুঝতে অসুবিধে হয় না বন্ধু দিদা ছর্দির কথা বলছে নিশ্চয়ই। তারপর খুব অপরাধীর মতো মুখপুরি বলে, আমার তো ধুমধাম করে বিয়ে হয়নি বন্ধু দিদা। আমি তো... আর বলতে পারে না মুখপুরি। পালিয়ে বিয়ে করার কথা কোন মুখে বলবে? শিক্ষিত মেয়ে এইসব করে নাকি? লজ্জা যে এখনো করে। মুখটা কেউ যেন চেপে ধরে আছে। পালিয়ে বিয়ে করা যে খুবই লজ্জার কথা। যে জানতে পারে সেই খারাপ চোখে দেখে। বাবা মায়ের বিনা অনুমতিতে রাতের অন্ধকারে পালিয়ে যাওয়া যেমন গর্হিত কাজ, তেমনই বংশে কালি দেওয়া। মুখপুরি তো জানে ও খুবই অন্যায় কাজ করেছে, কিন্তু যা করেছে সেটা তো পড়াশোনার জন্যে করেছে। কি হলো? আমি তো বলে থেমে গেলে কেন? আসলে আমি সবাইকে না জানিয়ে বিয়ে করেছি বন্ধু দিদা। ও, আর তোমার পড়াশোনা চলছে তো? হ্যাঁ, চলছে। বেশ বেশ, খুব ভালো কথা। তা তোমার ওপর কুন্তির খুব আশা ছিল। কুন্তি মায়ের কথা উঠতেই মুখপুরি আবার কেঁদে ফেলে। মুখ ফসকে বেরিয়ে যায়, মা থাকলে আমার এই দশা কখনোই হতো না বন্ধু দিদা, কখনোই না। কেন আলো মা, তুমি এই কথা বলছো কেন? তুমি আমাকে এত পর মনে করো? আমি কি তোমার কেউ নই? না না বন্ধু দিদা, আমি আসলে সেই কথা বলিনি।
কুন্তি মায়ের পর তুমি আমার কাছে মহামূল্যবান সম্পদ। তাই তো একবার এসে বাড়ির সামনে ভিড় দেখে ভয়তে আমি আসতে পারিনি। সে কি, কবে? বেশ কয়েকদিন আগে বাড়ির সামনে হঠাৎই একজন সাইকেল থেকে পড়ে গিয়েছিল। সেই জন্য কিছু লোক জমা হয়েছিল। তা তুমি কি সেদিনই এসেছিলে? কি জানি সেই দিন কিনা। এবার বলো তো মা, তুমি কেমন আছো? মুখপুরি চুপ করে যায়। মিথ্যে কথা বন্ধু দিদার কাছে কখনোই বলতে পারবে না। আবার বিভাস যে একজন জুয়ারি সেটাও তো বলতে পারবে না। উফ, কি মহা সংকটের মধ্যে পড়ল মুখপুরি। মিঠুন খোঁজ নিয়ে এসে বলেছিল বটে তোমাদের বাড়ির ছোট মেয়ের বিয়ের কথা, কিন্তু আমি তো জানি ছোট মেয়ে কে। কুন্তি সব কথা বলেছিল আমাকে। মুখপুরি যদি জানতো যে বন্ধু দিদা সব জানে, তাহলে কিছুতেই বিভাসকে বিয়ের কথা বলতো না। নিজের প্রয়োজনে আর একজনকে কাজে লাগানোটা মুখপুরির একদম পছন্দ হয় না। বন্ধু দিদা বড় আপনজন, তার কাছে এলে পরে কুন্তি মায়ের অনুভূতি আসে, কিন্তু তাকে ব্যতিব্যস্ত করা মুখপুরির একদম পছন্দ নয়। মুখপুরি যদি বুঝতে পারত যে মুখপুরির ব্যথা লাগলে বন্ধু দিদারও ব্যথা লাগে, তাহলে এইসব চিন্তা মাথাতেই আসতো না। বন্ধু দিদা মুখপুরির মাথায় হাত বুলিয়ে দেয় আর বলে চলে, মিঠুন আমার কাছে যতটা প্রিয়, তুমিও আমার কাছে ততটাই প্রিয়। তোমার জন্য আমি বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকতাম। কথা শেষ হওয়ার আগেই বন্ধু দিদার বৌমা হাতে মিষ্টির প্লেট নিয়ে ঢুকে বলে, মা, এবার বলুন ওই বাস স্ট্যান্ডে দাঁড়াতে গিয়ে কি হয়েছিল? মুখপুরি অবাক হয়ে যায় কথাটা শুনে। হাত থেকে প্লেটটা নিয়ে নেয়। এখানে খেতে কোনো রকম লজ্জা লাগে না। খেতে খেতেই জিজ্ঞেস করে, কি হয়েছিল তোমার? ও কিছু না, ওই একটু দুর্বলতার জন্য মাথা ঘুরে পড়ে গিয়েছিলাম। সেই থেকে আমাকে আর বাইরে যেতে দেয় না। ঠিকই তো করে। সব তো বুঝলাম আলো মা, এবার তোমার কথা বলো। তার আগে বলো, আমি এসেছি তুমি বুঝলে কি করে? ওই যে বললাম, মিঠুন আমার কাছে যতটা আপন, তুমিও ততটা। তাই বুঝতে পারলাম। বৌমাকে জিজ্ঞাসা করো, মিঠুনের আসার খবর আমি আগেই বুঝতে পারি। এই যে তুমি এসেছো, একটু পরেই মিঠুন আসবে। মিঠুন কোথায় থাকে? মিঠুন ডাক্তারি নিয়ে পড়ছে, ওই কলকাতায় থাকে। তাই নাকি? বাহ, ভালোই হবে, ওর সাথে দেখা হবে তাহলে। মুখপুরির কথা শেষ হলেই মিঠুনের মা বলে ওঠেন, কিন্তু মা, মিঠুনের তো আজ আসার কথা না। তুমি দেখে নিও বৌমা, ও আসছে। আমার মন মিথ্যে বলে না। তা ঠিক, আমি মা হয়েও বুঝতে পারি না, আর আপনি কত সহজে বুঝে যান। এই কথা বলে বৌমা রান্নাঘরে চলে যান ছেলের জন্য খাবার তৈরি করতে। শাশুড়ি মা বলেছেন মানে মিঠুন আসছেই। বৌমা চলে যাবার পর সবিতা মুখপুরির দিকে তাকায়, তারপর মুখপুরির হাত দুটো ধরে বলতে থাকে, তোমার সামনে যদি কোনো বাধা বিপত্তি আসে, আমাকে বলতে পারো আলো মা। আমি যদি তোমার কোনো উপকারে লাগি, জানবো আমার প্রিয় বান্ধবীর জন্যই করছি। আসলে সবিতা মুখপুরিকে দেখেই বুঝতে পারে যে মুখপুরি ভালো নেই। মুখপুরির মুখ, শরীর এটা বলে দিচ্ছে যে মুখপুরির মনে শান্তি নেই। বিয়ের পর মেয়েদের মুখ দেখলেই বোঝা যায় সে সুখী হয়েছে কিনা। মুখপুরির মধ্যে
সুখী হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। তাই তো এত আদর করে কোমল স্বরে জিজ্ঞাসা করলেন। মুখপুরি যে বড়ই আত্মভিমানী, সহজে মুখ দিয়ে কিছু বেরোবে না। এমন আদর পেলে কার না ভালো লাগে। মুখপুরি বন্ধু দিদার কোলে মাথা গুঁজে শুয়ে পড়ল। সবিতা বুঝল বড় অভাগী মেয়ে, বিয়ে করেও সুখী হলো না, ভালোবাসা তো পেলই না। কুন্তি না থাকলে কি হতো ভাবতেই গা শিউরে ওঠে। কি এমন হলো যে সবাইকে না জানিয়ে বিয়ে করতে বাধ্য হলো? এই স্কুলে এখনো মুখপুরির নাম করে সবাই। শিক্ষক শিক্ষিকারা ওর মতো হওয়ার কথা বলেন, অথচ ওর জীবনটাই কেমন ছন্ন ছাড়া হয়ে গেল। কিছুতেই যেন মেয়েটার কপালে সুখ আসছে না। গায়ে কাপড় দিয়ে ঢেকে রাখলেও যে বোঝা যাচ্ছে শরীরটা কতটা খারাপ হয়ে গেছে। আলো মা, তোমার কিছু টাকা এখনো পড়ে আছে এখানে, তুমি নেবে না? টাকার কথা বলতেই মুখপুরি উঠে বসে। তারপর ব্যাগ থেকে স্কুল থেকে পাওয়া টাকাগুলো বের করে বন্ধু দিদার হাতে দিয়ে বলে, এই টাকাগুলো একসঙ্গে রেখে দাও, পরে এসে আমি নিয়ে যাব। ইউনিভার্সিটিতে ভর্তি হতে অনেক কাজে লাগবে। এই টাকা তুমি কোথায় পেলে? কেন, আমি যে অঙ্ক প্রতিযোগিতায় প্রথম হয়েছিলাম, সরকার থেকে আমাকে কিছু টাকা দিয়েছিল, সেটাই স্কুল থেকে তুলে নিয়ে এলাম। কিন্তু টাকার সাথে গয়না দিচ্ছ কেন? এটাও তোমার কাছেই রেখে দাও, আমার কাছে রাখাটা ঠিক হবে না। সবিতা বুঝল মুখপুরি সত্যিই ভালো নেই। মুখপুরি বুদ্ধি করে চালের ড্রাম থেকে কাপড়ের পুঁটুলিটা বার করে বিভাসকে লুকিয়ে ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিয়েছিল। ও বুঝতে পেরেছিল এইখানে গয়নাটা রাখা মোটেও নিরাপদ হবে না। আজ না হয় কাল হয়তো বিভাস ঠিকই বুঝতে পেরে যাবে। সবিতা সেই গয়না আর টাকা নিয়ে তার নিজের দেরাজে তুলে রাখল। সেই সঙ্গে দেরাজের ড্রয়ার খুলে গয়নার বাক্স নিয়ে এলো। তারপর সেই গয়নার বাক্স খুলে সেখান থেকে একটা গয়না বার করে মুখপুরিকে পরিয়ে দিতে লাগলো। এ তুমি কি করছো বন্ধু দিদা? আমাকে এইসব গয়না পরাচ্ছ কেন? এই সব গয়না তোমার বিয়ের জন্য আমি তৈরি করে রেখেছিলাম, সেগুলোই তোমাকে পরিয়ে দিলাম। কিন্তু কিন্তু আমি যে এসব গয়না সঙ্গে করে নিয়ে যেতে পারবো না। তোমার যখন সময় হবে নিয়ে যেও, বৌমার কাছে বলা থাকবে। যাও যাও তো মা, ওই আয়নার কাছে গিয়ে একবার দেখো আমার আলোকে কত সুন্দর লাগছে। মুখপুরি আবার কেঁদে ফেলে বন্ধু দিদাকে জড়িয়ে ধরে। ছোটবেলায় মামার বাড়ি থেকে একজোড়া ব্যাঙ্গেল পেয়েছিল মুখপুরি। একটু বড় হলে সেই ব্যাঙ্গেল ভেঙে কুন্তি ওর জন্যে কানের দুটো রিং করে দেয়। সেই রিং আজীবন পরে এলো মুখপুরি। সারা শরীরে আর কোনো গয়না ছিল না এতদিন। বিয়েটা হয়েছে বলে হাতে শাঁখা পলা জুটেছে। বন্ধু দিদা কানের রিং দুটো খুলে তার গয়নার বাক্স থেকে কি সুন্দর দুটো ঝুমকো পরিয়ে দিলেন। এছাড়াও গলার হার, নাকের নোলক, হাতে 4 গাছা করে চুড়ি আর সেই সাথে মাথায় টিকলি। এত গয়না মুখপুরিওর সারা শরীরে কোনোদিন উঠবে বলে ধারণাও করতে পারেনি। বন্ধু দিদার কথা মতো আয়নার সামনে দাঁড়িয়ে চোখ জলে ভেসে যায় মুখপুরির। দেখো দেখি, মেয়েটা খালি কাঁদে। গয়নায় কত সুন্দর লাগছে, দেখে হাসবে তা না, শুধু শুধু কাঁদে। তোমার বিয়ের কথা শুনে গয়নার বাক্সটা কাছে রেখে দিয়েছিলাম। মনে মনে তো ভেবেছিলাম এই গয়না পরিয়ে বিয়ে দেব। আজ সেই শখ পূরণ হলো। কার বিয়ের কথা বলছো ঠাকুমা? এই দেখো, কথা বলতে বলতে মিঠুন এসে গেছে। কই গো, ও বৌমা, কোথায় গেলে? এই দেখো, আমার মিঠুন এসে গেছে। বলেছিলাম না তোমায় মিঠুন আসবে? কি হলো তো?
আমার কথা মিলল তো? সে কি ঠাকুমা, তুমি বলেছিলে আমি আসবো? হ্যাঁ, আমি বলেছিলাম। এই আলোও জানে, ওর সামনেই তো বললাম। মিঠুন ঘরে ঢুকেই শালঙ্কারা মুখপুরীকে দেখে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়েছিল। কোনো সম্বোধন ছাড়াই যেমন বরাবর কথা বলে, এখনো বলল। বাহ, কি সুন্দর লাগছে রে তোকে, একেবারে রাজরানী। সবিতার বৌমা তাড়াতাড়ি রান্নাঘর ছেড়ে ঘরে আসে। আমি তো এই জন্যই আপনার কথা শুনে মিঠুনের জন্য রান্না করলাম। আমি তো জানি আপনি বলেছেন মানে ও আসবেই আসবে। তারপর আলোর দিকে তাকিয়ে বলে ওঠে, মা, আলোকে কত সুন্দর লাগছে গয়না পরে। ও বাবা, কি যে সবসময় ন্যাড়া হয়ে থাকে। তা হ্যাঁ রে মিঠুন, তুই হঠাৎ কি মনে করে? তোর তো পরের মাসে আসার কথা ছিল। হ্যাঁ ছিল, আমার একটা কাগজ নিতে ভুলে গিয়েছিলাম, সেটা নিতেই আসা। আবার কাল ভোরবেলা চলে যাব, গিয়েই ক্লাস করতে হবে। আচ্ছা আচ্ছা, ওসব হবে খন। তুই খাবি আয়। আলো, তুমিও এসো, খেয়ে নাও। দাঁড়াও মা, আগে ওর সাথে বোঝাপড়াটা করে নি। এই চল, ওই ঘরে চল। ঠিক আছে ঠিক আছে, তোরা যা ইচ্ছে কর। এই বলে হাসতে হাসতে চলে গেলেন। সবিতা মনে মনে ভাবে, এবার যদি আলো ওর কিছু কথা মিঠুনকে বলে তাহলে ভালোই হয়। মেয়েটার বুকের ভিতর অনেক কষ্ট লুকিয়ে আছে। মিঠুন সবার সামনেই মুখপুরীর হাত ধরে টানতে টানতে ওর ঘরে নিয়ে যায়। মিঠুনও মুখপুরীকে এক ঝলক দেখেই বুঝতে পেরেছে যে মুখপুরী ভালো নেই। ঘরে ঢুকেই সেই জন্য বলে, আমি নিজের কানে শুনে নিজে দেখে এলাম তোর ধুমধাম করে বিয়ে হচ্ছে, তাহলে এমন দশা কেন? তুই যে বিয়ে দেখে শুনে এসেছিস সেটা হলো আমার ছোটদির বিয়ে। হ্যাঁ, কিন্তু আমাকে যে বলল ওই বাড়ির ছোট মেয়ের বিয়ে। মুখপুরীর মাথা নিচু হয়ে যায়। থাকতে পারে না, বলেই দেয়। আমি আমি ওই বাড়ির মেয়ের মধ্যে পড়ি না। মিঠুন অবাক হয়ে যায়। ভেবেছিল মুখপুরীর সাথে ঝগড়া করবে, অভিমান করবে, অনুযোগ করবে, কিন্তু এটা কি শুনছে? তাহলে তোর বিয়ে? আমি বাধ্য হয়ে পড়াশোনা করতে পারবো এই শর্তে পালিয়ে বিয়ে করেছি। মুখপুরীর ইচ্ছে করছে সমস্ত কথা বলতে, কি পরিস্থিতিতে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে তাহলে বুঝতে পারবে মিঠুন। কারোর সাথেই তো মনের কথা ভাগ করে না। বিভাসকে সে কি ভেবেছিল, আর সেই বিভাস কি বেরোলো। মিঠুন মুখপুরীর কথা শুনে খুবই কষ্ট পেল। হ্যাঁ রে, বাধ্য হওয়ার আগে আমাকে একবার জানাতে পারলি না? অন্তত ঠাকুমাকে তো বলতেই পারতিস। লজ্জায় বলিনি রে। নিজের বাবা মায়ের খারাপ কথা কাউকে বলা যায় না। যায় যায়, যদি নিজের ভাবতিস। মুখপুরী ওর বিয়ের সম্বন্ধের কথা সব খুলে বলে, শুধুমাত্র বোঝানোর জন্য ওই বাড়িতে মুখপুরীর অবস্থান কিরকম। মিঠুন শুনে হাঁ হয়ে যায়। একই বাড়িতে একই বাবা মায়ের সন্তানের মধ্যে এত পার্থক্য। মিঠুনের চোখে জল ভেসে ওঠে। আর জিজ্ঞাসা করতে পারে না মুখপুরীর বরের কথা। ওকে দেখেই তো বোঝা যাচ্ছে যে ও ভালো নেই। এত যন্ত্রণা বুকে চেপে রাখে কি করে? মুখপুরীর ওপর না জানি কতই না রাগ করেছিল। বিয়ের আগে সমস্যার সমাধান করতে পারিনি, কিন্তু বিয়ের পরে তো করতে পারবে। তাই মিঠুন জিজ্ঞাসা করে, তোর এখনকার কথা বল। বিশ্বম্ভর বাবুর কয়েকদিন ধরেই মনে হচ্ছে ওনার শরীরটা ঠিক ভালো যাচ্ছে না। মনোরমা দেবী ঠিক সময় মতন খাবার দিচ্ছেন, আর কথা যা বলছেন সবই প্রেয়শ্রীকে নিয়ে। বৌমার কি হলো, কোথায় ব্যথা হলো, কি বলল, কি খেতে ইচ্ছে করে, সব কিছুই যেন বৌমাকে ঘিরে। হাসপাতালে ওই একভাবে থাকতে গিয়ে বড় কষ্ট হচ্ছে। আরও কয়েকটা মাস এইভাবে থাকতে হবে। বিজ্ঞান কত এগিয়ে গেছে। আগে হলে হয়তো এই বাচ্চাকে রাখাই যেত না। গবেষণায় কত উন্নত হয়েছে সব দিক। বাড়ি থেকে কোনো খাবার দাবার দেয়া যাবে না, তাই ইচ্ছে করলেও বেচারি খেতে পারে না। এই সময় কত অদ্ভুত সব খাবার খেতে ইচ্ছে করে,
প্রেয়শ্রী কিছুই পাচ্ছে না। শুভা মা হয়েছে, কি সুন্দর দুটো ফুটফুটে মেয়ে, একদম এক রকম দেখতে। শুভা বোঝে কি করে কি জানি কোনটা বড় আর কোনটা ছোট। সুহাসিনীর কথা খুব কমই হয় এই বাড়িতে। যে কদিন ছিল বাড়িটা মাথায় করে রেখেছিল, প্রত্যেকেই তিতিবিরক্ত হয়ে গিয়েছিল। সুহাসিনীর মেয়ে হয়েছে শুনে মনোরমা দেবী একটু মনক্ষুণ্ণ হন। এখন আশা করে আছেন বড় বৌমা যদি বংশরক্ষা করতে পারে। তাই যার কাছে যা শোনেন সেই ঠাকুরের কাছে গিয়ে মানত করে আসেন। প্রেয়শ্রীকে নিয়ম করে রোজ দেখতে যান, বিশুও সাথে যায়। বিশু যতই ব্যস্ত হোক না কেন, মাকে নিয়ে প্রেয়শ্রীকে ঠিক দেখতে যাবেই যাবে। ছেলেরা বড় হয়েছে, সংসারী হয়েছে, এখন সবাই যে যার কাজে ব্যস্ত। শুধু বিশ্বম্ভর বাবুর সমস্ত দায়িত্ব শেষ হয়েছে। সবাই ভালো আছে, শুধু মনটা একটু খুঁতখুঁত করে। জয়ার যদি আরো ভালো ছেলের সাথে বিয়ে হতো তাহলে নিশ্চিন্ত হতে পারতেন। বড্ড হা ঘরে বিয়ে করল। পান ঠিক করে চিবোতে পারেন না, ভিতরের বেশ কয়েকটা দাঁত পড়ে গেছে, দুটো দাঁত নড়ছে। পান খেয়ে দাঁতের 12টা বাজিয়েছেন, তবু নেশা ছাড়তে পারেন না। মনোরমা দেবী এখন পান থেতো করেই দেন, খেতে সুবিধে হবে বলে। চাকরি থেকে অবসর নেবার পর শরীরের মধ্যে প্রত্যেক দিন কিছু না কিছু অসুবিধা দেখা দিচ্ছেই। শরীরের অসুবিধার কথা মনে পড়তেই মনে পড়ে গেল মুখপুরি কি যেন করেছিল, যার জন্য এখনো ভালো আছেন। ডাক্তার পরেও বেশ কয়েকবার ওই মুখপুরির কথা জিজ্ঞাসা করেছিলেন, খুব প্রশংসা করেছিলেন। অস্বীকার করে লাভ নেই, মুখপুরি পড়াশোনায় সত্যিই খুব ভালো ছিল। ওনার অন্য 4 ছেলে মেয়েদের মধ্যে ওর মতো কেউ এত ভালো মস্তিষ্ক নিয়ে জন্মায়নি। কি যে একটা চালচুলোহীন ছেলেটাকে বিয়ে করলো। যদিও বিয়েই করতে চাইছিল না পড়াশোনার জন্য, এত ভালোবাসে পড়াশোনাকে, অথচ জয়ার বিয়ের জন্য দোজবর ঠিক করেছিলেন। এখন বুঝতে পারছেন কত ভুলটাই না করেছিলেন। মেয়েটা বলেছিল জয়ার বিয়ের সময় এখানে থাকবে না, তবুও জোর করে বিয়ে দিচ্ছিলেন নিজের সম্মানের কথা চিন্তা করে। সারা জীবন সম্মান সম্মান করে মুখপুরীর জীবনটা ছারখার করে দিলেন। ওই মেয়েকে যদি আরো ভালো সুযোগ দেওয়া যেত তাহলে হয়তো শুধু বংশের নয়, সারা ভারতে নাম হয়ে যেত। পেপারে যার নাম উঠেছিল তার কিছু তো যোগ্যতা আছে। অঙ্কের মতো অত শক্ত বিষয় নিয়ে প্রথম স্থান অধিকার করা কম ব্যাপার না। তবুও ওর দিকে কেউ কোনো দিন কোনো কিচ্ছু খেয়াল করেনি। সংসারের কাজ করেও নিজের পড়াশোনা চালিয়ে গেছে। কুন্তিটা না থাকলে এইটুকুও হয়তো হতো না। বিশ্বম্ভর বাবুর মনের মধ্যে এখন অপরাধ বোধ জেগে উঠেছে। সকালের খবর কাগজ পড়া হয়ে গেলে অতীত ঘাঁটতে থাকেন। আজ পর্যন্ত কোনো বিয়ের বাড়ি বা অনুষ্ঠান বাড়িতে মুখপুরীকে নিয়ে যাওয়া হয়নি, অথচ এই নিয়ে কোনোদিন কোনো অভিযোগ শুনতে পাওয়া যায়নি। দাদা দিদিদের সাথে একটু কথা বলার জন্য কেমন ছটফট করত। ওইটুকু মেয়ে সবার চোখের বালি হয়ে দাঁড়িয়েছিল। মেয়েটার প্রতি অনেক অন্যায় করা হয়েছে, প্রায়শ্চিত্ত করার কি কোনো উপায় আছে? মনোরমা দেবীকে বললে হয়তো মনোরমা দেবী হেসে উড়িয়ে দেবেন, কার কাছেই বা বলবেন নিজের ভুলের কথা। তাছাড়া ছেলে মেয়েরা নিজেরাও তো লজ্জা পেত বাবা মায়ের এই কর্মকাণ্ডে। ওরা তো এখনো বলে ওরা নাকি 4 ভাই বোন। মেয়েটা না পেল কোনো ভালোবাসা, না পেল কোনো সম্মান, আর না পেল কোনো পরিচয়। কতটা অস্তিত্ব সংকটের মধ্যে দিয়ে জীবনটা কেটেছে মুখপুরীর। মুখপুরী তো ও নয়, মুখ তো পুড়িয়েছি আমরা। আমাদের দোষে সারা জীবন বাড়ির কাজের বউয়ের সাথে জীবন কাটালো। কুন্তির ভাগ্য ভালো যে মুখপুরীর মতো মেয়েকে আদরে ভালোবাসায় মানুষ করেছে। তাই তো মুখপুরীও কুন্তিকে সেইভাবে শ্রদ্ধা সম্মান জানিয়েছে। সবার বিরুদ্ধে গিয়ে মেয়ে হয়ে যা করেছে তা অতুলনীয়। বিশ্বম্ভর বাবু এখন অতীতের দিকে ফিরে তাকাচ্ছেন আর মন খারাপ করে আনমনা হয়ে চুপচাপ বসে থাকেন। বুকের বাঁ দিকটায় কেমন যেন একটা চিনচিন ব্যথা হয়, একটা অস্বস্তি মতন হয়। বড় বৌমার বাচ্চাটা হওয়ার পরে তারপর না হয় একদিন মনোরমা দেবীকে নিয়ে ডাক্তারের কাছে যাবেন। সুহাসিনী 3 ঘন্টা যুদ্ধ করে মেয়ের জন্ম দিয়েছে। সুহাসিনীর সাজগোজ সব কমে গেছে। খালি মনে হতো আর কতদিন এইভাবে পেট ভারী করে ঘুরে বেড়াতে হবে। যতই বাবার বাড়িতে থাকে না কেন খুব লজ্জা করে।
পেটের ভেতর থেকে দুষ্টু যখন পা ছোড়াছুড়ি করে, শঙ্কর তো একদিন সেটা দেখে লাফ দিয়ে উঠেছিল। শঙ্কর যা খাবার আনতো খেয়ে কুলিয়ে উঠতে পারত না। আর বাচ্চাও হয়েছে তেমনই, এত বড় বাচ্চা হয়েছে যে সবাই দেখতে আসতো। দোষের মধ্যে গায়ের রং কালো হয়েছে। তা হোক, কত কষ্ট করতে হয়েছে একে আনতে, হোক কালো, তবু সে সুহাসিনীর মেয়ে। সুহাসিনীর কোলে যখন মেয়েকে দেওয়া হয়, মেয়ের দিকে সুহাসিনী মুগ্ধ দৃষ্টিতে তাকিয়েছিল। কত সুন্দর মাথা ভরা চুল, কি নরম সেই চুল। চোখ, নাক, মুখ মনে হয় একেবারেই যেন শঙ্করের মতো হয়েছে। সুহাসিনী সারা দিন মেয়ে নিয়ে ব্যস্ত থাকে। মেয়ের কোনো কিছু কাউকে দিয়ে করায় না, সব নিজেই করে। প্রথম 2-3 দিন মা সাহায্য করেছিলেন, তারপর সুহাসিনী নিজেই একটু সুস্থ হতেই মেয়ের সমস্ত ভার নিজেই নিয়ে নেয়। সুহাসিনী ঠিক করে নিয়েছে যে আঁতুর উঠলেই মেয়েকে নিয়ে শ্বশুরবাড়িতে চলে যাবে। ওখানে অনেক বড় ঘরদালান, মেয়ে খুব ভালো থাকবে। সবথেকে বড় ব্যাপার, আর কয়েক মাস পরেই সুহাসিনীর মেয়ের খেলার সঙ্গী চলে আসবে। কেন, বড় জায়ের যে বাচ্চা হবে, বাচ্চার কলকাকলিতে ঘর ভরে থাকবে। বেশ একটা ব্যস্ততার মধ্যে সময় কাটবে। সুহাসিনীর গলায় ধার অনেক কমে গেছে, প্রায় নেই বললেই চলে। এখন কারোর সাথেই কোনো ঝগড়া বিবাদ হয় না। মেয়েকে নিয়েই সারাটা দিন পড়ে থাকে। মেয়ে তো নয়, যেন একটা পুতুল পেয়েছে, একটা জ্যান্ত পুতুল। আদরে ভালোবাসায় চুমুতে তাকে ভরিয়ে রাখে। সুহাসিনী কি সত্যি পাল্টে গেল? গল্পটির পরবর্তী অংশ শোনার জন্য বেল আইকনটি প্রেস করুন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।